তো চলেন আমরা শুরুতে আগে আমি আপনাদের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস নিয়ে একটু কথাবার্তা বলি, দেন আসলে আমরা প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। হ্যাঁ, তাহলে দেখবেন তো ওটা রিলেট করা যাবে। হ্যাঁ, আচ্ছা। তো আপনারা আসলে প্রবলেম সলভিং কন্টেস্ট প্রোগ্রামিং এ কমপ্লেক্সিটি অ্যানালাইসিস কে আসলে কি চোখে দেখেন? কারো কোনো আইডিয়া আছে? আর কি মতামত একটু যদি বলতেন, এক এক করে বলা শুরু করেন যে কে কি জানেন আর কি। হ্যাঁ, বুঝি নাই প্রশ্নটা কি ছিল। প্রশ্নটা হচ্ছে যে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস কি জিনিস, এটা আসলে আপনি কিভাবে দেখেন, এটা কি আসলে কতটুকু জরুরি আর দরকার কিনা আসলে, এবং কিভাবে করে থাকেন আপনারা, এটা যদি এক এক করে একটু বলেন, সমস্যা নেই। যার যা অভিমত, তাহলে বুঝতে পারবো যে কোনো মিসকনসেপশন আছে কিনা আপনার মধ্যে। হ্যাঁ সজীব ভাই, বলবেন কিছু, বলেন। মানে ভাইয়া, আমার কাছে যেটা মনে হয় যে অনেক সময় কিছু প্রবলেম থাকে যেগুলার টাইম কমপ্লেক্সিটি ওরকম দেওয়া থাকে যে 1 সেকেন্ডের বেশি এটা রান হবে না। তো ওগুলাতে টাইম কমপ্লেক্সিটি ম্যাটার করে। আর যদি মানে কোনো সিস্টেমের কথা বলি, যে আমার সিস্টেম ধরেন 2 সেকেন্ডের বেশি কাজ করে না, তো আমি যদি তাকে একটা 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের কোনো একটা লোড দেই, তাহলে সে নিতে পারবে না, তাকে আমার 2 সেকেন্ডের লোডই দিতে হবে। তো ওই জিনিসটা টাইম কমপ্লেক্সিটি রিলেটেড জিনিসটা কি এরকম। শেষের লাইনটা বুঝি নাই, 2 সেকেন্ডের লুপ না কি বলেন? না না, আমি বললাম যে ধরেন আমি একটা সিস্টেম বিল্ড করলাম যেটা আমার 2 সেকেন্ডের বেশি লুট নিতে পারবে না বা 2 সেকেন্ডের বেশি রান হবে না। তা আমি ওই সিস্টেমের মধ্যে যদি আমি 10 সেকেন্ডের কোনো লোড বা কোনো কিছু চাপাই দেই, তো সে তো নিতে পারতেছে না, আমার ওই 2 সেকেন্ডে কাজ হয় এরকম কিছু লাগবে। তো ওই যে টাইম কমপ্লেক্সিটি আর কি, এরকম কিছু একটা আই থিঙ্ক তারাই করে। হম, দুই দুই কম 2 সেকেন্ড নিতে পারবে না নাকি 10 সেকেন্ড নিতে পারবে না, এটা আপনি কিভাবে ডিফাইন করবেন? আহ ধরেন বেসিক্যালি একটা প্রোগ্রামে আমি মনে করেন যে 2টা লুপ চালাইলে আমার বা ধরেন কমপ্লেক্সিটি আমার সর্বোচ্চ ও অফ 1 হবে বা ও অফ এন হবে। তো আমি এই জায়গায় ধরেন বেশি কোনো কমপ্লেক্সিটির কোড করলাম যেটাতে খুব হাই কমপ্লেক্সিটি হচ্ছে, এবং এটা 1 সেকেন্ড টাইম দেওয়া ছিল, বাট আমি 2-3 সেকেন্ড আমার ওই কোড রান হচ্ছে। তো আমার তো মানে এটা আপনি আর কি বলতে চাচ্ছেন যে প্রবলেম। যদি ও অফ ওয়ান হয়, ও অফ এন যদি হয়, তাহলে ওইটা ধরেন আপনার পাস করে যাবে, তাই তো? হ্যাঁ, আমার ও অফ এন এর ভ্যালু হচ্ছে 10^18, তাহলে পাস করবে? ধরেন ও এর ভ্যালু, এন এর ভ্যালু হচ্ছে 10^100, পাস করবে? না। কেন পাস করবে না আহ, কেন? এটা সম্পর্কে মানে পুরা ব্রিফ ধারণা নাই, কিছুটা থিওরি কিছুটা বেসিক আছে আর কি। আমার তো মনে হয় ভাইয়া আপনার লং লং এর রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, হচ্ছে 10^18। লং লং এর বাইরে চলে গেলে আসলে কাজ করবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে হচ্ছে আপনার ডিফেন্ড করতে হবে, তাহলে হচ্ছে বিগ ইন জাতীয় জিনিস দিয়ে। বা দেখা যাচ্ছে যখন আমরা অনেক ক্ষেত্রে দেখা আমি যায়। যদি বলি যে 10^18 এর বাইরে চলে যাচ্ছে বলে আপনি বলতেছেন যে ও অফ এন টাইম কমপ্লেক্সিটি হবে না, তাই তো নাকি? হ্যাঁ, ওখানে ও ও ও অফ এন হবে না, ওখানে লগ এন এর প্রয়োগ করতে হবে আপনার। আর কারো কিছু অভিমত? আমি যে ফার্স্ট যে কোশ্চেনটা করছিলাম কমপ্লেক্সিটি নিয়ে, আপনার ধারণা কি? কোন অভিমত? সাধারণ ক্ষেত্রে মাথার মধ্যে নর্মালি যে আছে এমনি টাইম কমপ্লেক্সিটি বা সিপির বাইরে জাস্ট জেনারেল কেসে যে এটা মাথার মধ্যে আসে যে আমরা তো ধরেন প্রোগ্রাম গুলো বা ধরেন আপনি আমাদের প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রামিং এর সাথেই বলেন, রিলেট করে বলেন। আমরা বাইরে জিনিস আমরা সবাই বুঝতেছি যে মেশিনের বাইরে কিছু চাপাই দিচ্ছি, সে আসলে শেষ করতে পারতেছে না, অথবা কোনো না কোনো লিমিট আছে যেটা ব্রেক করতেছে, বাট আপনি সিপির আলোকে বলেন। আমি করতে চাচ্ছি যে আমার কোডটা যত তাড়াতাড়ি করাইতে পারি, যত তাড়াতাড়ি আপনার কাজ করাইতে পারি, রান করাইতে পারি, ওইটার ভিত্তিতে আউটপুট পেতে পারি আর কি। আহ সেই দিক থেকে আমার কোডটা করতে হবে আর কি। যেমন এটা কি আরেকটা। এটা কি দরকার আছে আমির ভাই? আমি যদি 1 সেকেন্ড লিমিট আমার, আমি যদি 999 মিলি সেকেন্ডও যদি শেষ করতে পারি, তাতেও তো আমার অ্যাকসেপ্ট হচ্ছে। মানে আমার কি এত চিন্তা করার দরকার আছে? মানে বেশি চিন্তা করতে যাই, যদি আমি আর সলিউশনই না পাই, তাহলে ঝামেলা না? নাকি সময় যদি বেশি লাগে যায় হামিদ ভাই? মানে আমার সময় এফিসিয়েন্ট করা কি সবসময় জরুরি, নাকি আমার অ্যাকসেপ্ট করানো জরুরি? অ্যাকসেপ্ট সিপির ক্ষেত্রে তো অ্যাকসেপ্ট করানো জরুরি। হ্যাঁ হ্যাঁ, আমি আমি যদি সিপির কথাই বলতেছি বারবার, যে সিপির আলোকে বলেন। আচ্ছা হ্যাঁ বলেন, যিনি হাত তুলছেন বলেন। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, বসে ভাই বলেন। আপনি একদিন হচ্ছে যে টাইমের মধ্যে কতগুলো ইন্টিজার বা ফিট হয় ওটা একদিন দেখাইছি, বলছিলেন আরো আগে একবার, এটা কি আরেকবার একটু বলবেন? আমি তো কোশ্চেন জানতে চাই না, আমি তো এক্সপ্লেন করবো আজকে, সমস্যা নাই।
ঠিক আছে, বলবো, সমস্যা নাই। দেন আফিফ ভাই কি যেন বলতে চাচ্ছিলেন? এটা কি এখন বলবো হ্যাঁ, নাকি? মানে এখন আরেকটা প্রসেস আমি যদি এটা নিয়ে মানে ডিসকাশন মানে করবো, আজকে বলি। কম্পিটিশন নিয়ে ডিসকাশন করবো, ঠিক আছে বৈশাখ ভাই, সমস্যা নেই। আর আমি প্রবলেম সলভিং স্টেজে নিয়েও একটু আলোচনা করব, একটু না ভালোই আলোচনা করব। তো আজকে যারা শেষ পর্যন্ত থাকবেন, যদি বোরিং লাগে আসলে কিছু করার নাই, আপনার উচিত হবে যে খারাপ লাগুক আর ভালো লাগুক, ঠান্ডা লাগুক গরম লাগুক, শেষ পর্যন্ত বসে থাকা। তো আজকে কোনো এরকম না যে কোনো টপিক ধরে সেশন, হ্যাঁ। তো ওভারঅল ডিসকাশন বলা যায়, আপনাদের গ্যাপ অ্যানালাইসিস আর কি। হ্যাঁ আপনি ভাই বলেন। ভাই মানে আরেকটাই আছে যে এরকম যে আমার ধরেন একটা এলিমেন্ট খুঁজতে বলা হয়েছে, মানে যে কোনো ভাবে। ঠিক আছে, এখন আমি এলিমেন্টটা যদি ধরেন আমার অনেকগুলো এলিমেন্ট আছে 1 লাখের মতো, এখন সেখান থেকে আমাকে বলা হয়েছে যে 1 লাখের মধ্যে আমার 50,000 নাম্বার যে এলিমেন্ট আছে সেটা বের করতে হবে। কারণ এই জায়গায় যদি আমি লিনিয়ার সার্চ ইউজ করি তাহলে আমার লিনিয়ার সার্চে মানে একটা 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 করে ধরে ধরে টাইম কমপ্লেক্সিটি অনেক বাইরে যাচ্ছে। বাট এই জায়গায় যদি আমি বাইনারি সার্চ ইউজ করি, বাইনারি সার্চ তো অবশ্যই টাইম কমপ্লেক্সিটি কম আপনার লাগে। কনস্ট্যান্ট যেন কি ছিল, কতর মধ্যে কি বের করবেন? আর ধরেন আমার কাছে 1 লাখ ডাটা আছে, 1 লাখ ডাটার মধ্যে আমি 50,000 নাম্বার ডাটাটা বের করতে চাইতেছি। সমস্যা কি, 1 লাখ মানে কত বলেন তো? 10 টু দি পাওয়ার কত? 9 5। 5 10 something। 10 টু দি পাওয়ার 5, 1 লাখ মানে 10 টু দি পাওয়ার 5 না? হ্যাঁ, তো 10 টু দি পাওয়ার 5 তো ইজি, খুব ছোট নাম্বার। তা আমি যে ধরেন বললাম যে 10 টু দি পাওয়ার 5 খুবই ইজি, ছোট নাম্বার, আমার এই কনটেক্সটটা কি ধরতে পারছেন আপনি? মানে এটা ভিজুয়ালাইজ করাটা সবচেয়ে জরুরি। যে আমি যদি বলি যে 10 টু দি পাওয়ার 3 একটা ছোট নাম্বার, আমি যদি বলি যে 10 টু দি পাওয়ার 6 একটা ছোট নাম্বার নাকি বড় নাম্বার, এই জিনিসটা আসলে আপনার ভিজুয়ালাইজ করতে হবে। ধরেন আপনি আমাকে ধরেন একটা এক্সাম্পল দিয়ে চাচ্ছেন যে 1 লাখ ডাটার মধ্যে আমি 50,000 নাম্বার ডাটা বাইর করতে চাই, তাহলে এটা বেশি সময় লাগবে। বাট আসলে কি বেশি সময় লাগবে? এটা ধরেন আপনার হতে পারে কনসেপশন মাথার মধ্যে যে হবে লাগবে মনে হয় বেশি, মনে হওয়ার কিছু রিজন নাই। আপনাকে আসলে সলিড ডাটা জানতে হবে, নাহলে কিন্তু আপনি কি করবেন, এই যে ভাষা ভাষা যে নলেজ, হ্যাঁ, যে উপর উপর আমি একটু জানি মনে হচ্ছে বড় একটা নাম্বার, একটা ছোট নাম্বার, মানে মনে হয় বড় নাম্বার ছোট নাম্বার বলতে কিছু না, আপনাকে ডাইরেক্ট কনস্ট্যান্ট জানতে হবে এইটাই হচ্ছে বড় নাম্বার, এর উপরে যাওয়া যাবে না, এর নিচে যাওয়া যাবে না, এরকম বাউন্ডারি ফিক্স করতে হবে। দেন আপনার দেখবেন যে আপনার প্রবলেম সলভিং এ আপনার মানে ডিটারমাইন করতে সুবিধা হবে। মনে হয় বড়, মনে হয় ছোট, এটা হয়তো বা লং লং রেঞ্জে বাইরে চলে যাচ্ছে, এরকম ইট ইজ নট লাইক আ ফ্যাক্ট। আপনাকে বলতে হবে যে 10 বড়, এই রিজনে বড়, বা 5 ছোট এই রিজনে ছোট। বুঝতে পারছেন? মানে আমরা জি ভাই। কখনোই আসলে এরকম ভাষা ভাষা নলেজ নিয়ে আগাবো না, তাহলে কিন্তু দেখবেন যে আপনি আর কখনোই প্রবলেম সলভিং এ সবসময় এই একটা স্ট্যান্ডার্ডে ধরে রাখবেন, আপনি আসলে সামনে আগাতে পারবেন না। মানে এই এই যে জি বেসিক ভাই, নলেজ বুঝতে গুলা, এই বেসিক নলেজ গুলা আমি আপনাকে বলতেছি না, আসলে ভাই সবাইকে বলতেছি। সো সমস্যাটা হচ্ছে যে আমাদের মধ্যে কিছু কনসেপশন থাকে বিগিনার লেভেলে, এটা মনে হয় অনেক বড়, এটা মনে হয় অনেক ছোট, এটা না, ও অফ এন এর একটা লুপটা না চালাই যদি আমি একটা বানিয়েছে চালাইতাম, মানে আমি নিজেকে মনে হচ্ছে একটা, মনে হচ্ছে হিরো হিরো মনে হচ্ছে যে আমি বানিয়েছে চালাই দিতে পারতেছি, অনেক এফিশিয়েন্ট করে ফেলছি। ইট ইজ নট লাইক দ্যাট। আমার মনে হয় যে যেমন আমি বারবার বলি, আই এম নট আ মানে এডুকেটেড, মানে এত পড়াশোনা করি নাই, হ্যাঁ, এত পড়াশোনা করার মানুষ না আমি। কিন্তু আমি জীবনে শুধু চিন্তা করছি যে আহ, মানে আসল মানে সত্যটা কি, বুঝতে পারছেন? আমার আসলে মিনিমাম পাস করে যেতে পারলেই হয়েছে, নট লাইক যে আপনার সিজিপি আপনি এখন খারাপ হবে, আমি ওই সাইড বলতেছি না। মানে যারা দেখবেন যে বিভিন্ন জবে থাকে সামথিং, বিভিন্ন কোর্সে থাকে, ধরেন যারা আর্মিতে থাকে সামথিং, তারা চিন্তা করে যে কিভাবে আমি পাস করে যাইতে পারি, হ্যাঁ, পাস মার্ক পাই যেতে পারি, ফেল করলেই তো সমস্যা। ঠিক আছে, তো সেখানে আসলে আমাদের প্রবলেম সলভিং এ আসলে অপটিমাল হওয়া উচিত, যে আমার আসলে উচিত যেমনি হোক আমার অ্যাকসেপ্টেড বানাইতে পারলে হয়েছে। ঠিক আছে, এই মাইন্ডসেটটাই শুরু এখন থেকে আনতে হবে। যদি আপনি অপটিমাইজেশনের দিকে যেতে চান, এটা পরের অনেক পরের কথাবার্তা, যখন আপনি প্রবলেম সলভিং এ ভালো, সবকিছু ভালো, এখন আপনি জবে প্রিপারেশন নেওয়া শুরু করতেছেন, তখন আস্তে আস্তে বিভিন্ন এটা অপটিমাইজেশন চিন্তা ভাবনা করবেন, তখন লিড কোড প্র্যাকটিস করবেন, সেখানে আপনাকে আর এটা আলাদা গ্রুমিং সেশন, এটা আলাদা সেশন, হ্যাঁ। কিন্তু এখন আপনি যে যে পয়েন্টে আছেন, আপনার এই পয়েন্টে আসলে উচিত হচ্ছে যে আমাকে আসলে কোন অ্যালগরিদমটা জানা উচিত, কোন জিনিসটা জানা উচিত, যে মিনিমাম এই জিনিসটা না জানলে আমার এই প্রবলেমটা সলভ হবে না। পয়েন্টটা ক্লিয়ার কিনা? মানে আপনাদের আসলে সহজভাবে চিন্তা করতে হবে, আমরা ওভার এস্টিমেট চিন্তা করলে কিন্তু সমস্যা। ক্লিয়ার? হ্যাঁ বলেন হামিদ ভাই। আচ্ছা ভাই, আমি জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য একটা উদাহরণ দিয়ে করতে চাচ্ছিলাম হ্যাঁ যে হ্যাঁ আমার এখানে এক জায়গায় আমার পৌঁছাইতে হবে, তো আমার হাতে 1 ঘন্টা সময় দিছে। হ্যাঁ এখন আমি যদি বাইকে করে যাই তাহলে ধরেন আমি
30 মিনিটে পৌঁছে যেতে পারবো, হ্যাঁ হ্যাঁ তারপর গাড়িতে করে গেলে কথার কথা আমি 20 মিনিটে পৌঁছে যেতে পারবো, হ্যাঁ আর হাইটা গেলে আমি এখন 50 মিনিটে পৌঁছে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ তো যেহেতু 1 ঘন্টার মধ্যেই আমি পৌঁছাতে পারতাছি, আমার কাছে এখন গাড়ি নাই, বাইক আমার ফ্রেন্ডের কাছে আছে, তো আমি আমার ফ্রেন্ডের কাছে যাব, বাইক নিব, এত কিছু চিন্তা না করে আমি তো হাইটাই 50 মিনিটের মধ্যে পৌঁছাতে পারতাছি সময়ের মধ্যেই। তাহলে যেটা আমার কাছে আছে আপাতত, মানে আমি যেটা জানি সেটা নিয়ে আমি আগাইতে থাকি, এরকম কিছু মিন করছেন? এরকম মিন করতেছি, যদিও আসলে ওটার সাথে রিলেশন এটা না। এটা হচ্ছে গিয়ে যে আহ, ধরেন আপনি একটা লুপ লিখতে আপনার ধরেন 2 লাইনের কোড লেখা লাগে, তাই তো? জি লুপ লিখলেন, আপনি এটা চালাই দিলেন, বাট এটা বাইনারি সার্চে করলে তো কমপক্ষে আপনার 6-7 লাইন লিখতে হবে না? জি কিন্তু বাইনারি সার্চ যদি আপনি জানে থাকেন, আমি জানি না আপনি জানেন কিনা, যদি জানে থাকেন দেখবেন যে আপনাকে আরো কিছু কনস্ট্যান্ট চিন্তা করতে হবে, লাইক মিড ধরতে হবে, আবার জি জি এটার হাই হাই হাইতে কোনটা দিবেন, লোতে কি রাখবেন, কন্ডিশন মিস করতেছে কিনা, আবার কন্ডিশন যদি ভুল হয় অনেক সময় দেখা যায় যে আপনার আহ, এটা ইনফিনিট লুপে পড়ে যেতে পারে বাইনারি সার্চের। এটা কখনো দেখছেন? তো হ্যাঁ এরকম কিছু হইতে পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কিন্তু ওই সলিউশনটা শুধু একটা লুপ লেখায় যদি আমি একদম ব্রুট ফোর্সলি আমি যদি কোড করতাম তাহলে কিন্তু আমার ইজিলি হয়ে যেত। কিন্তু বাইনারি সার্চ করতে গিয়ে আমি এটা ইফিশিয়েন্ট করলাম, কিন্তু ওই ইফিশিয়েন্ট করতে গিয়ে আপনার যে কত কিছু হ্যাসেল নিতে হয়েছে, এবং ওই আমার ডাটাটাকে সর্টও করতে হচ্ছে আমাকে আগে। হ্যাঁ হ্যাঁ ডাটাটা সর্ট করতে হচ্ছে না, সবসময় ডাটা সর্ট করতে হয় এটা না। এটা নিয়েও আমি আপনাদের সাথে একদিন ডিসকাশন করবো বেসিকের সাথে, যে বাইনারি সার্চ আসলে আমরা যেভাবে ভুল আইডিওলজি নিয়ে শিখি যে আমাদের ডাটা সবসময় সর্টেড থাকতে হবে, সর্টেড না থেকেও বাইনারি সার্চ করা যায়, এবং আমরা আসলে সর্টিং ডাটার উপরে বাইনারি সার্চ করি না। হ্যাঁ, আমরা সর্টেড প্রপার্টির উপরে বাইনারি সার্চ করি। হ্যাঁ, এটা নিয়ে আমি আপনাদের একটা সেশন নিব, যদিও এটা খুবই ইম্পর্টেন্ট সেশন, বাইনারি সার্চ সারা জীবন লাগবে, বাট এটা আজকের উপলক্ষ না, বাট আমি জানাই রাখলাম। হ্যাঁ, একসময় আচ্ছা। আপনারা আমাকে জানায়, আমি এটা নিয়ে নিব। আর বাইনারি সার্চের যে বললাম না টাইম লিমিট এক্সিড হওয়ার চান্স থাকে, এটারও একটা সলিউশন আছে। আপনি কখনোই আপনার কোড টাইম লিমিট এক্সিড হবে না, এটারও একটা প্রসিডিওর আছে। আচ্ছা, সমস্যা নেই, ওটা নিয়ে আমি পরে ডিসকাশন করবো, বাট আমি আমার পয়েন্টটা বুঝতে পারছেন তো? জি আপনি কেন হ্যাসেল নেবেন? আপনার কাজ হচ্ছে খুব দ্রুত প্রবলেম সলভ করে ফেলা। তো এটার সাথে আপনি আসলে ওই যে হাঁটা যে পয়েন্টটা বললেন না, ওটার সাথে আসলে রিলেটেবল না আর কি, ওইভাবে, বুঝছেন না? মানে আমার মাথায় যেটা আসতেছে আমি ডাইরেক্ট ওইখানে গেলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এত বাট কোডের আগে কি বলতেছি, দেখেন আপনার ফাস্টার কোড হইতো কোনটা বলেন তো? যদি আপনি ব্রুট ফোর্স একটা লুপ চালাইয়া ম্যাচ করে ফেলতেন, সবচেয়ে ভালো হতো না? জি যদি আপনার টাইম লিমিটের মধ্যে আটতো আর কি, তাহলে তো আপনি লুপটা চালাইতেন। আমি এটা বলতেছি যে 1 সেকেন্ডের মধ্যে ধরেন আপনার লুপ চালালেও হয়, বাইনারি চালালেও হয়, তখন আপনি আসলে যদি লুপ চালায় খুব কুইকলি করে ফেলতে পারতেন, আপনার তো রেটিং বাড়তো। আপনার তো ধরেন আপনি আগে থাকতেন আরো 10 জন থেকে, তাই না? কেউ তো আর জি দেখতে আসতো না যে আপনি কিভাবে সলভ করছেন। এই হচ্ছে কেস। আমি প্রবলেম সলভিং এর আঙ্গিকে বলতেছি। ঠিক আছে, আমি অনেকগুলো ডিসকাশন করে ফেলছি, বাট আমার মনে হয় যে আপনাদের একটু বোঝা হচ্ছে যে আমি আসলে কি বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, চলেন আমরা আস্তে আস্তে আবার আগাই, আপনারা কোশ্চেন গুলো করবেন। হ্যাঁ আপু বলেন। আচ্ছা, আমাদের প্রবলেমে কিছু কনস্ট্যান্টস দেওয়া থাকে এবং একটা টাইম দেওয়া থাকে, এই টাইমের মধ্যে আমার প্রবলেমটা রান করতে হবে। তো আমার যদি আমরা জানি যে আমাদের সিপিইউ 10⁸ এক সেকেন্ডে ক্যালকুলেশন করতে পারে, এবং আমার সলিউশনটা যদি আর ওই কনস্ট্যান্টের উপর বেস করে আমার সলিউশন এর থেকে বেশি যদি টাইম নেয়, তখন আমাদেরকে অপটিমাইজ করতে হয়। আর যদি এটার মধ্যে আমার দেখি যে আমার টাইমটা এর মধ্যেই হয়ে যাচ্ছে, তখন আমার মনে হয় যে ওইভাবে হতে পারে। আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? যে আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? এই বেচের আচ্ছা, না 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 না, আজকে ব্যাচ এর ক্লাস হচ্ছে না, এটা আসলে কম্বাইন্ড কয়েকটা ব্যাচের ক্লাস হচ্ছে। ওকে ওকে, আচ্ছা, আর আমি বেচ 8 স্টুডেন্ট। তো আপনি এটা কি ক্লাসের পরে ছিল আপনাদেরকে, তো সেখান থেকে বললেন নাকি আগে জানতেন? না, এটা আমি আগে থেকেই জানতাম। ভেরি গুড। তো ওইটাই আজকে আমি জানাবো আরো ব্রিফলি। থ্যাঙ্কস ফর দ্য ক্লিয়ারিফিকেশন। সো আমি জানি না আপনারা সবাই ওনার কথা বুঝতে পারছেন কিনা। সো ঠিক আছে, সমস্যা না, আমরা এটা নিয়ে ডিসকাশন করবো। হ্যাঁ রাজ ভাই বলেন। ওই যে ভাইয়া ধরেন যে কোশ্চেনে অনেক সময় কন্ডিশন একদম দিয়েই দেয়, যে ধরেন যে এন, যদি সাপোজ আমরা এরকম চিন্তা করি যে a⁴n ওটাকে মড করবো হচ্ছে এন দিয়ে, মানে মড দিয়ে করবো, সেক্ষেত্রে a⁴n মানে কি, যে এ গুণ বি a⁴1 গুণন a⁴2 গুণন a⁴3, এইভাবে গুণ করে দেন আমরা গুণফলকে ডাইরেক্ট মড করতে পারি। এটা হচ্ছে একদম ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। কিন্তু আপনার যদি তখন ওটা দেওয়া থাকে কোশ্চেনে যে এর মান 10⁻18, সেক্ষেত্রে আপনি গুণ করে যে গুণটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবেন, ওটা তো আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অন্য আদার ওয়ে চিন্তা করতে হবে। সো ধরেন সাপোজ এটাকে আমরা মডুলার অ্যারিথমেটিক বা বাইনারি এক্সপোনেনশিয়াল দিয়ে করতে পারি, যেন হচ্ছে আমার কমপ্লেক্সিটি আরো কমে আসে এবং আমরা কোডটা একসেপ্ট হয়।
আচ্ছা, আমি যদি আসলে আপনি কি বুঝাতেছেন আমি যদি ধরতে পারি নাই। ভাই আই থিংক উনি বলতে যাচ্ছিল যে যদি টাইম কমপ্লেক্সিটি কমাতে হয় তাহলে হচ্ছে মডিউলার এক্সপ্রেশন না বা ওটাই তো, হচ্ছে ওনার তো যদি অন্যান্য টাইম জিনিস। লিমিট এক্সিডেড হয়ে যায় সেটার জন্য সে নিয়ে অন্য অ্যাপ্রোচ নিবে। আমাদের আসলে আলোচনা ওটা না, আমাদের আলোচনা হচ্ছে যে ফৌজিয়া আপু, সুলতানা আপু যেটা বললেন আর কি, যে আমার যদি, আমি যদি একদম নাইসলি 10⁻8 9 এর মধ্যে করে ফেলতে পারি কোনো চিন্তা ভাবনা ছাড়াই, আমার ওটা করে যে সলিউশন অ্যাকসেপ্টেড হওয়ার মতো আমার ইয়া থাকে, যে আমি জানি যে অ্যাকসেপ্ট হবে, তাহলে আসলে আমার আসলে এত চিন্তা করতে লাগতেছে না। রাজভাই ধরেন যে এক্সপ্লেনেশনটা দিচ্ছেন মডুলার অ্যারিথমেটিকের, মড করতে গিয়া এ করতে গিয়া সে করতে গিয়া এখানে আরো কিছু ওভারহেড থাকে, মডের তো আবার একটু ওভারহেড বেশি। তো ওটা তো আরেক কেস, ওটা তো আপনি অপটিমাইজেশনের কথা চিন্তা করবেন যখন আপনার আসলে টিএলই আসতেছে তখন, তাই না? মানে আমরা ডিসকাশনটা অন্যটা করতেছি। হ্যাঁ, সমস্যা, চলেন আমরা শুরু করি, অনেক সময় নিয়ে নিয়েছি। আচ্ছা, এখন পয়েন্টটা হচ্ছে যে আজকে থেকে আমরা আসলে মেইন চিন্তা করব যে আমরা আসলে ডিফারেন্সিয়েট দেখার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা ডিফারেন্সিয়েট করবো যে ধরেন একটা টাইম কমপ্লেক্সিটি আমরা কিভাবে হিসাব করি। আমাদের আসলে আমরা অনেক কিছু চিন্তা করি, আমাদের আসলে ক্লাসের বইগুলাতে হোক সবকিছুতে আসলে একটা জিনিস পড়ানো হয় যে ও অফ এন আছে একটা, মানে বিগ ও সামথিং কিছু পড়ানো হয়। হ্যাঁ, লগ এন, তারপর ও অফ এন, তারপর ও অফ এন লগ এন, ও অফ এন স্কোয়ার সামথিং। হ্যাঁ, তারপর ও অফ এন টু দি পাওয়ার এম আর কি, এম হচ্ছে গিয়ে যে কোনো সংখ্যা আর কি, 2 থেকে ইনফিনিট যে কোনো নাম্বার। আমাদের আসলে এগুলা ক্লাসে পড়ানো হয়। তো আমরা সবসময় চিন্তা করি যে অনেক সময় আমাদের মধ্যে কিছু মিসকনসেপশন আছে যে ও অফ এন ভালো, ও অফ এন স্কোয়ার খারাপ, অথবা ও অফ এন লগ এন এন এর থেকে একটু খারাপ, অথবা লগ এন ভালো। এগুলো আসলে আমরা এইভাবে চিন্তা করি। সত্যি বলতে কি আজকে আপনাদের আসলে আমি এটা বোঝার চেষ্টা করব যে আসলে এটা কোন কাজে লাগে, এটা কখন চিন্তা করতে হবে, এটা কোন। আর একটা হচ্ছে যে প্রবলেম সলভিং এ আসলে টাইম কমপ্লেক্সিটি আসলে আমরা এদের এইভাবে হিসাব করলে হবে না। হ্যাঁ, এগুলো হচ্ছে ফ্যাক্টর, এগুলো হচ্ছে কি আপনার টাইম কমপ্লেক্সিটি হিসাব করতে সাহায্য করবে, বাট এটা দ্বারা এটা কখনো মিন করবে না যে কোনটা ভালো কমপ্লেক্সিটি কোনটা খারাপ কমপ্লেক্সিটি। ক্লিয়ার? সো এটা আপনি হিসাব করতে সাহায্য করবে। সো আপনি, সো এটা কি ক্যালকুলেশন ফ্যাক্টর। ধরেন আমি বলে দিলাম, মনে করলাম যে এটা হলো ক্যালকুলেশন ফ্যাক্টর। সো এটা হচ্ছে আপনার ক্যালকুলেট করতে সাহায্য করবে, কিন্তু ক্যালকুলেশন করার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাই আপনার যে ক্যালকুলেট করার পর যে রেজাল্টটা আসতেছে, হ্যাঁ, এটাই আপনার নির্ভর করবে যে আপনি এই কমপ্লেক্সিটিতে আসলে প্রবলেমটা সলভ করবেন নাকি করবেন না। পয়েন্টটা বুঝছেন কিনা? তো এই রেজাল্টটাই হচ্ছে কি মেইন টার্গেট, যে আসলে আমার আসলে এই আমি যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, আমি ধরেন কমপ্লেক্সিটি দেখলাম যে এরকম একটা আছে, হ্যাঁ, এরকম লগ এন আছে, এন স্কয়ার আছে, হাবি জাবি দেখে আমি কনস্ট্যান্ট সবকিছু দেখে চিন্তা করলাম যে ক্যালকুলেশন করে বের হলো একটা রেজাল্ট। রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে যে আমার ওভারঅল কমপ্লেক্সিটি কত, ওভারঅল কমপ্লেক্সিটি কত। তো ওভারঅল কমপ্লেক্সিটিটা, কারণ আপনারা যারা প্রবলেম সলভার আছেন, এটা আসলে এরকম বিগতে না আইনা সংখ্যায় আনার চেষ্টা করবেন। মানে ডাইরেক্ট চিন্তা করবেন যে কতগুলো এখানে ক্যালকুলেশন হতে পারে, মানে কতগুলো আপনার কাজ হতে পারে, এখানে ওয়ার্ক হতে পারে। হ্যাঁ, আমরা আসলে এটা ডিফাইন করি কেমনে? ধরেন আমি একটা লুপ চালালাম 10 সাইজের লুপ, তো এখানে 10টা ওয়ার্ক হবে, আমরা এটা ডিসিশন নেই আর কি, যদি না এই লুপের ভিতরে কোনো নেস্টেড কাজ অথবা বিগ কোনো কাজ না থাকে। হ্যাঁ, তো এই ধরেন এই যে বললাম না 10টা কাজ হবে, এরকম আসলে এখানে ওভারঅল কমপ্লেক্সিটি আসলে টোটাল কতগুলা এক্সিকিউশন হবে, এই জিনিসটা আসলে আমাদের চিন্তা করা উচিত। টোটাল এক্সিকিউশন এটার উপর নির্ভর করতেছে যে আপনি এখন ওটা কি চুজ করবেন নাকি করবেন না। হ্যাঁ, এই যে টোটাল এক্সিকিউশন যে পয়েন্টটা বললাম, এই টোটাল এক্সিকিউশন পয়েন্টটা হচ্ছে গিয়ে টাইমের জন্য, হ্যাঁ, টাইম কমপ্লেক্সিটির জন্য। এই যে আমাদের একটু সুলতান আপু বলতেছিলেন যে এটা আসলে আমাদের 10⁸ to 10⁹ এর কাছাকাছি রাখা উচিত। রাখা উচিত, উচিত অনুচিত বলতে কিছু নাই। আমাদের প্রবলেম সলভিং এ আপনারা যতগুলাই প্রবলেম সলভ করেন না কেন, 99% প্রবলেমই হচ্ছে গিয়ে যে আপনাকে
ওভারঅল কম্পিটিশন, হ্যাঁ, ওভারঅল এক্সিকিউশন কম্পিটিশন যতগুলো কাজ আছে সবগুলো এই রেঞ্জের মধ্যেই থাকতে হবে। সেই টাইম কমপ্লেক্সিটি যদি আপনার 1 সেকেন্ডে দেওয়া থাকে তাও এটা হবে, যদি 3-4 সেকেন্ডে দেওয়া থাকে, হ্যাঁ, যদি 4-5 সেকেন্ডে দেওয়া থাকে আপনার আসলে এইটাই হবে। হ্যাঁ, আপনার আসলে ওভার এস্টিমেট করা কিছু নাই। আর প্রবাবিলি মোটামুটি 95% প্রবলেমের মানে টাইমই দেওয়া থাকে 1 থেকে 2 সেকেন্ড। সো আপনার আলটিমেটলি 10⁸ to 9 সেকেন্ড, 10⁹ এর মধ্যেই আসলে আপনার টোটাল কম্পিটিশন রাখতে হবে। তাহলে আপনার মেইন টার্গেটটা কি বলেন তো? মেইন টার্গেট কি আসলে ও অফ এন এ সলিউশন, নাকি আসলে মেইন টার্গেট হচ্ছে যে আপনার ওভারঅল কমপ্লেক্সিটি, ওভারঅল এক্সিকিউশন এই রেঞ্জের মধ্যে রাখা? এই রেঞ্জটা কিন্তু আপনার আসলে এই যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড যেটা বলে না কেন, সবগুলোর জন্যই আসলে সে অ্যাকসেপ্টেবল। এর বেশি যখন হয়ে যাবে তখন আসলে আপনি আর টিএলই খাওয়ার সম্ভাবনা একদম হাই, 99.99%। কেননা আমরা যদি ক্যালকুলেশন করিও 10⁹, এখানে তো অনেক কিছু ওভারহেড আছে, কম্পাইলার মানে এখানে ভেরি করে, এবং আপনি আসলে সবকিছু তো আর ক্যালকুলেশনে নেন নাই। অনেক সময় ইনপুট আউটপুট দিচ্ছেন, অনেক কিছু করতেছেন, এটা কম্পিউটার তো আপনি গণেন নাই, তাই না? তো আমরা এই জন্য আসলে একটা এক্সাক্ট নাম্বার এটা না যে 10⁸ হচ্ছে লাস্ট রেঞ্জ। অনেক সময় দেখা যায় যে 5 × 10⁸, এটাও একটা ভালো রেঞ্জ। এটাও অনেক সময় আপনার অনেক লিড কোডের প্রবলেম, তারপর লাইটেজের প্রবলেম, এরকম রেঞ্জ থাকে। হ্যাঁ, সো ওভারঅল কমপ্লেক্সিটি হচ্ছে 10⁸ to 10⁹ এর কাছাকাছি, এর মিডল অবস্থায় সামথিং রাখা উচিত। তো কারণ আমি যেটা বললাম এটা এক্সাক্ট বলার রিজনটা হচ্ছে, না বলার রিজনটা হচ্ছে যে ওভারহেড থাকে অনেক। যদি আপনি রিকারশন চালান সেখানে আরো অনেক বড় ওভারহেড থাকে। তো সব মিলে আসলে আমাদের মেইন টার্গেট এটা না যে কোন কমপ্লেক্সিটি সলভ করতেছি, মেইন টার্গেট এটাই যে আমার ওভারঅল কমপ্লেক্সিটি এই রেঞ্জের মধ্যে রাখতে হবে। এই রেঞ্জের মধ্যে যদি রাখতে পারি তাহলেই আসলে আমার সম্ভব। এটা যদি রাখতে না পারি তখন আসলে আমার এটা কমাইতে হবে। এখন কমানোর জন্য আমি তখন আসলে অ্যালগরিদম অথবা ডাটা স্ট্রাকচারের হেল্প নেব। আর পয়েন্টটা বুঝছেন কিনা ফার্স্টে বলেন, যে এটা কি বুঝছেন কিনা যে আসলে আমার কোনটা বেশি জরুরি? আমার টোটাল জরুরি কি 10⁻² to 9 এর কাছে রাখা, নাকি এই যে বিগ এন ভালো, নাকি এন স্কোয়ার ভালো, এটার খোঁজ রাখা? আপনার কি মনে হয়? ভাই এখানে একটা কনফিউশন লাগছে আর কি, এই 10⁸ বা 10⁹ এটা কি মানে আমার মাথায় আসতেছে যে আমি ভ্যারিয়েবল ইন্টিজার ডিক্লেয়ার করলে 10⁹ পর্যন্ত যাচ্ছে, ওইটা মাথায় আসতেছে, ওই রিলেটেড বলতেছেন? না, ওটা তো বলতেছি না। আমি এটাই বললাম যে আমি যদি একটা 10 সাইজের লুপ চালাই তাহলে এখানে কাজ হবে কয়টা? 10টা। কোনটা বুঝছেন? আরেকবার বলুন। আপনি কি টাইম কমপ্লেক্সিটি আইডিয়া আছে? আচ্ছা চলেন আমরা টাইম কমপ্লেক্সিটি আমি একটা আইডিয়া দিয়ে দিই। ও অফ 1 মানে কি? হামিদ ভাই, ধরেন আমি আপনাকে 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে বললাম, আপনি কি করবেন? 1 থেকে 100 পর্যন্ত লুপ চালাই দিয়ে যোগ করতে পারি আমরা, তাই না? জি আমরা আসলে আরেকটা কাজ করতে পারি, যে আমরা n+1/2 একটা ইকুয়েশন বসে দিতে পারি, যেটার জন্য আসলে 100 হোক আর n+1/2, আচ্ছা 100 হোক আর 1000 হোক, 1 বিলিয়ন মিলিয়ন হোক, এটা কি ম্যাটার করে না, তাই না? আমরা কিন্তু এই একটা ইকুয়েশন বসাই দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারি ওই এতগুলা সিরিজের যোগ, তাই না? জি তো এটা করতে তো আপনার আসলে কনস্ট্যান্ট টাইম লাগবে। হ্যাঁ, এটা করতে আমাদের কি লাগবে? কনস্ট্যান্ট টাইম লাগবে। এখন আপনি বলতে পারেন যে কনস্ট্যান্ট বলতে কত? একটা যোগ করতেছেন, গুণ করতেছেন, ভাগ করতেছেন, হয়তো বা 3-4 বার একটু কাজ করতে হবে সিপিইউ কে, ক্লিয়ার? বাট ওটাকে আমরা আসলে কনস্ট্যান্ট ধরে নিই। পয়েন্টটা বুঝছেন কিনা? তো হ্যাঁ এটা হচ্ছে ও অফ 1 কমপ্লেক্সিটি। তো ও অফ লগ এন কি? ও অফ লগ এন কমপ্লেক্সিটি হচ্ছে যে, হ্যাঁ কেউ কিছু বলবেন? আচ্ছা, ও অফ লগ এন কমপ্লেক্সিটি হচ্ছে যে আমরা যখন আসলে কোনো কিছু ডিভাইড এন্ড কনকার করি, হ্যাঁ, তো ওইটাই রিলেটেড জিনিসপত্রগুলো আসলে আমাদের লগ এন এর মধ্যে পড়ে। সেখানে বাইনারি সার্চও একটা ডিভাইড এন্ড কনকার একটা অ্যাপ্রোচ, তারপর মার্জ সর্ট আছে। তো এই জিনিসপত্রগুলো আসলে এই লগ এন কমপ্লেক্সিটিতে হয়। হ্যাঁ, আপনি দেখা যাচ্ছে যে এই লগ এনটা কিভাবে হচ্ছে, আপনি যখন কোনো কিছুকে 2 দ্বারা ভাগ করতেছেন তখন দেখবেন যে আপনার, অথবা বিট ওয়াইজ যে কমপ্লেক্সিটি গুলো আছে, ঠিক আছে, 2⁻32 বিট, তো এটাকে যদি আপনি 2 দ্বারা ভাগ করতে থাকেন 32 বার ভাগ করতে পারবেন, ঠিক আছে? এখানে 2⁻32 এর লগ এন হচ্ছে আপনার 32। আর এই লগ এন কিন্তু আসলে আমরা যে চিন্তা করি 10 বেস লগ, এটা না, জাস্ট 2 বেস লগ, ক্লিয়ার? তো আমরা আসলে সবসময় 2 বেস করি, তো আমরা আসলে 2টা লিখি না। সো লগ এন হচ্ছে এটা। ও অফ এন, এনটা হচ্ছে যদি আপনার এন মানে আমরা ধরে নিচ্ছি যে একটা এন এর ভ্যালু আছে আপনার, ধরেন স্টেটমেন্টে হচ্ছে হাইয়েস্ট একটা ভ্যালু আছে যেটা হচ্ছে এন, এনটা ইনপুট আছে ধরে নেন,
এটা হতে পারে 10⁵, 10⁵, এতগুলো ইনপুট আছে। মানে আমি চাইলে এই এই 10⁵ to 10⁵ আমি আসলে লুপ চালাই আমাকে অ্যাক্সেস করতে লাগতে পারে, অথবা লুপ চালাই আমার আসলে প্রত্যেকটা এলিমেন্টকে বিভিন্ন ধরনের অপটিমাইজেশন, ক্যালকুলেশন, অনেক কিছুর জন্য কাজে লাগতে পারে। হ্যাঁ, যদি আমি একটা লুপ চালাই ফর i1 থেকে n পর্যন্ত, যদি আমি একটা লুপ চালাই, তাহলে এটা কি হচ্ছে বলুন তো? সে কিন্তু আপনার টোটাল 10⁵ অথবা 6 টাইমস কিন্তু সে কম্পিটিশন হচ্ছে, তাই না হামিদ ভাই? এখন তাহলে এখানে আসলে আমরা ধরে নিচ্ছি যে আমরা যখন কোনো কমপ্লেক্সিটি হিসাব করি, সবচেয়ে বড় কমপ্লেক্সিটিটা নিয়ে আসলে হিসাব করা শুরু করি। তো এখানে দেখেন সবচেয়ে বড় টাইমটা কে নিচ্ছে? বড় টাইমটা নিচ্ছে এই লুপটা। এই লুপটার মধ্যে আসলে ভিতরে কোনো কাজ নাই, ভিতরে হয়তো আপনি ছোটখাটো কিছু ক্যালকুলেশন করলেন, যোগ বিয়োগ গুণ বা কিছু করলেন, বাট ওটা কনস্ট্যান্ট টাইম। সো কনস্ট্যান্ট টাইমটাকে আমরা কি বলে নিই? O(1), আর লুপটা চলতেছে n টাইমস। সো এটাকে বলা হয় আসলে n টাইমস আসলে O(n) কমপ্লেক্সিটিতে আমরা আসলে চিন্তা করতেছি। পয়েন্টটা বুঝছেন কিনা? এখন ধরেন এমন করা লাগলো যে আমার লুপ তো লিখলাম, আবার এই লুপের ভিতরে আমি আরেকটা ফর লুপ চালাইয়া প্রত্যেকটা এলিমেন্টকে ধরে ধরে আমার আরেকটা করে প্রসেস চালাইতে হইতেছে। হ্যাঁ, ধরেন j = 1, আমি কোনো কারণে যে হচ্ছে i পর্যন্ত চলবে, ধরেন কোনো কারণে লিখলাম, তার মানে কি বলেন তো? এটা কতবার চলবে? i এর মান n-1 পর্যন্ত চলবে। i, আচ্ছা ধরেন এটা সমানই করে দিলাম, তো প্রতিবার যতবার i আসতেছে ততবার এটা চলতেছে, তাই না? হ্যাঁ, তো ভিতরটা কয়বার চলতেছে? ভিতরটা একবার চলতেছে, দুইবার চলতেছে, এইভাবে করতে করতে সে n*n/1 টাইম চলতেছে, তাই না? বুঝছেন তো নাকি জি? জি বলে বলছেন? না না, n+1/2 টাইম চলতেছে, একবার, দুইবার, তিনবার, টোটাল। বাট এই বাইরে যে চলতেছে এও তো একবার, এটাও তো একবার ফুল লুপে চলতেছে, প্রত্যেকটার জন্য আসলে সেই লুপে চলতেছে। পয়েন্টটা বুঝছেন কিনা? উপরে চলতেছে n আউটার টাইম। লুপ আর ইনার লুপ দুইটাই n টাইমস চলতেছে। হ্যাঁ, সো দুটা কি মানে শুধু n টাইম চলতেছে? এটা আমার পয়েন্টটা বুঝছেন কিনা বল? মানে বাইরের ভিতরেরটা n টাইম চলতেছে আর বাইরেরটা n স্কয়ার টাইম। বাইরেরটা দেখেন, বাইরেটা তো n টাইম চলতেছে, কিন্তু ভিতরটা কি প্রতিবার n টাইম চলতেছে? না না না, প্রতিবার n টাইম চলতেছে না। না কি হবে দেখেন, প্রথমবার একবার চলতেছে, পরে দুইবার চলতেছে, পরে তিনবার চলতেছে, পরে চারবার চলতেছে। দেখতেছেন আপনি? এখানে 4 আসলো, তাহলে এখানে 4 বার চলবে। এখানে 5 আসলো, সে আরো 5 বার চলবে। কিন্তু এটা তো একবার, ওয়ান টাইম, একবার করে সামনে আগাচ্ছে, কিন্তু এটা প্রত্যেকটা i এর জন্য সে n টাইম চলতেছে, মানে প্রতিবার i টাইম চলতেছে। এই i টাইমসটা কি? i টাইমসটা হচ্ছে যে সবগুলো আপনি যোগ করেন, এই পুরো জিনিসটাই কিন্তু আপনার কি হয়ে যাচ্ছে? n² টাইমস হয়ে যাচ্ছে। পয়েন্টটা বুঝছেন কিনা? ভাইয়া আরেকবার বুঝান। আচ্ছা, i যখন 1, এটা কয়বার চলতেছে? একবার। একবার কাজ করতেছে ধরে নেন। হ্যাঁ, এটা একবার কাজ করতেছে, একটা কাজ করতেছে। i যখন 2, এটা কয়বার কাজ করতেছে? দুইবার কাজ করতেছে। দুইবার। এইভাবে এটা 3 বার কাজ করতেছে, তাই তো? জি। তো i যখন 1, এটা কয়বার চলতেছে? n টাইমস। n বার। এখন আপনার এই সবগুলা কাজ যোগ করতে হবে না? হ্যাঁ। তাহলে কি 1 থেকে শুরু করে এই যে সমান্তর ধারাটা আছে, এই সবগুলো আপনার যোগ করতে হবে না n পর্যন্ত? তাহলে জি n পর্যন্ত যদি যোগ করেন সবগুলোকে, n*n+1/2 টাইমস হচ্ছে না টোটাল? জি। এটা কি আসলে আপনার n² না? হ্যাঁ, বুঝতে পারছেন আপু, নাজিবা আপু? না বুঝলে বলেন, আমি আবার বলতেছি। ভাইয়া আরেকবার বলেন, আমি আসলে কি করে ক্যাচ করতে পারিনি। আচ্ছা, আপনি আমাকে হেল্প করেন। হ্যাঁ, এখানে একটা লুপ চলতেছে। হ্যাঁ, এখানে একটা i=1 থেকে n পর্যন্ত লুপ চলতেছে, ভিতরে একটা লুপ চলতেছে প্রতিবার i পর্যন্ত। i যদি 1 হয়, ভিতরে লুপটা কয়বার চলবে বলেন তো নাজিবা আপু? ভাই আরেকবার বলেন, বুঝিনি। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন না নাকি বুঝতেছেন না? ভাইয়া না, আমার আসলে ভাই এখানে আওয়াজ বেশি, তো এই জন্য আমি আবার অন্য জায়গায় আচ্ছা, আসছি। আপনি আগে সেটেল Sorry. ডাউন হন, সেটেল ডাউন হয়ে বলেন যে আমি এখন। জি ভাইয়া, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, এখন বলেন। আচ্ছা, এখন বাইরের লুপটা যদি কয়বার চলতেছে বলেন তো? 1 থেকে n টাইম চলতেছে না? জি, এন এখন টাইম পর্যন্ত। প্রতিটা i এর জন্য কি ভিতরের লুপটা আবার i বার চলতেছে, তাই না? যদি i=1 হয়, ভিতরের লুপটা কয়বার চলবে বলেন তো? একবার নাকি? 1 জি, থেকে i i equals to, পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ।
যদি 2 আসে যখন i এর ভ্যালু 2, তাহলে ভিতরটা কবে চলবে? 2 বার। 2 বার চলবে। 3 আসলে 3 বার। যদি এইভাবে n পর্যন্ত যদি চলে তাহলে n বার চলবে না, বারবার n বার চলবে না, বুঝতে পারছেন তো নাকি? জি। তাহলে দেখেন, প্রথমবার একবার কাজ হয়েছে, পরবার 2 বার কাজ হয়েছে, পর 3 বার কাজ হয়েছে, এভাবে করতে করতে n বার কাজ হয়েছে। মানে আপনাকে কি প্রতিটা একটা করে তো কম্পিটিশন, তাই না? প্রতিবারে তো আপনি একটা করে এক্সিকিউশন করতেছেন সিপিইউ তে। এখন জি। এই টোটাল যে কাজটা করতেছে, এই টোটাল কাজটা যোগ করলে তো আপনার টোটাল কাজের হিসাবটা বাইরে হবে, তাই না? আর এই টোটাল কাজটা কি এটা একটা সমান্তর ধারণা, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n পর্যন্ত। আর পয়েন্টটা বুঝছেন কিনা? সো এটা একটা ইকুয়েশন আছে, এটা হচ্ছে n প্লাস n ইনটু n প্লাস 1/2। এটা যদি আমরা দেখি তাহলে বুঝতেছি যে এটা কিন্তু একটা n স্কয়ার, ঠিক আছে? জি। তো তাহলে ফুল কমপ্লেক্সিটি হচ্ছে গিয়ে O অফ n স্কয়ার। তো এটা দ্বারা একটা আরেকটা বোঝা যায় যে আপনার এটা হচ্ছে এটা আপনার মনে হতে পারে যে 2 দ্বারা ভাগ করলাম তাহলে কতটুকু কমলো। হামিদ ভাই এটাকে বলতে পারবেন যে আসলে 2 দ্বারা ভাগ করছি তাহলে এটাকে অনেক অনেক কমে যাচ্ছে কিনা, নাকি কি হইতেছে আসলে বলতে পারবেন? না নাকি ভাই, আসলে n স্কয়ার মনে হচ্ছে নাকি আরো কম মনে হচ্ছে? ভাই এটার হিসাব করলে তো আর একটু কম মনে হচ্ছে। আচ্ছা, এই এই আমি এতক্ষণ ধরে বলতেছিলাম যে এটা বোঝানোর কারণ এটাই যে এটা আসলে কম মনে হওয়ার করবেন না কখনো। কেন মনে করবেন না? আপনাদের আসলে একটু হাইয়েস্ট কমপ্লেক্সিটি চিন্তা করতে হবে। এখন এটা ধরেন n ইনটু এটা, তাই না? জি, কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার যদি থাকে 10⁹, হ্যাঁ ধরেন আমি একটা ধরে, আমার ধরেন 10⁹ থাকে, এটারে 2 দ্বারা ভাগ করলে কত হবে বলতে পারবেন? 2 দ্বারা ভাগ করলে কি 10⁵ হয়ে যাবে? আমার আমার কথা বুঝতেছেন হামিদ ভাই? হামিদ ভাই বলেন। বুঝছি। এটা কত আসবে? মানে এটা 10⁵ হয়ে যাবে। তো এটা কিন্তু আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি চিন্তা করতেছেন? 5 ইনটু 10⁹ হবে। 5 10⁹ হয়ে যাবে। আচ্ছা, না, So, এই আমি ভাই সরি। বুঝতে পারছেন হামিদ ভাই? সো এটা ভাগ করলে কিন্তু আপনার 10⁹ এর কাছাকাছি থাকতেছে। পাশে 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 তো আরো ওভারহেড আছে, আপনার আরো 10⁹ যোগ হচ্ছে 6 ইনটু 10⁹। পয়েন্টটা বুঝতেছেন কিনা? So, ভাই আমরা এটা কখনো কেমনে হয়েছে? ঠিক আছে। হ্যাঁ, আপনি কি নরমাল ভাগ করা ভুলে গেছেন নাকি? মানে 10⁹ রে 2 দ্বারা ভাগ করছেন, এটা কি আপনি কেমনে হয়েছে 5 ইনটু 10⁸ এটা বুঝতেছেন না? সত্যি কথা বলতে ভাই, যদি কনফিউজ হয়ে গেলে পরে আমার মাথায় আর কিছু ঢুকে না। মানে আপনি কি নরমাল একটা ভাগ 10 এ 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5। হ্যাঁ, মানে ওইটাই তো বলতেছি আমি। 100 রে 2 দ্বারা ভাগ করলে 50 হয়। হ্যাঁ, তো এই 10⁹ রে ভাগ করলে কত হয় 2 দ্বারা ভাগ করলে? এখানে কনফিউশনে তো কিছু নাই, ঠিক আছে? সো এটা আসলে আমাদেরকে সবসময় কি করতে হবে, ম্যাক্সিমামটা চিন্তা করতে হবে যে আমি কখনো যদি 2 দ্বারা ভাগ করছি এটা আসলে কমে নাই, ওটা আসলে n স্কয়ারই রয়ে গেছে, ওই পরিমাণ ভ্যালুই রয়ে গেছে। আর এই ছোট কমা বাড়া আসলে আমরা কখনো সবসময় দেখা যায় ইগনোর করি, ঠিক আছে? তো বাট এটা যদি এরকম হইতো যে এটা আই পর্যন্ত না চলে যদি n টাইমস চলতো, তাহলে মনে হইতো যে আপনি আরো ভালো বুঝতে পারতেন যে এটা n টাইম চলতেছে, সো একবার n টাইম, সো n বার পর্যন্ত n টাইম চলতেছে, তার মানে হচ্ছে কি n স্কয়ার টাইম চলতেছে। এটা হচ্ছে পিওর n স্কয়ার। এটা হচ্ছে একটু ওভারহেড আছে, বাট এটা আসলে আলটিমেটলি n স্কয়ার টাইমই চলবে। হ্যাঁ, তো n স্কয়ার মানে বুঝছেন তো নাকি সবাই? তো জি। এর ভিতরে যদি আরেকটা নেস্টেড লুপ চলে আসে, তখন দেখবেন যে এটা আসলে আপনার n কিউব হয়ে যাচ্ছে। এখন এরকম হতে পারে যে একটা আপনি ফর লুপ চালাচ্ছেন আর ভিতরে ধরেন একটা ভালো কম্পিটিশন আছে, লাইক ধরেন একটা বাইনারি সার্চ আছে, আমি বিএস লিখে রাখলাম, বাইনারি সার্চ আছে, বাইনারি সার্চ কম্পিটিশন হচ্ছে লগ n। তো তার মানে কি এটা হচ্ছে গিয়ে উপরে চলতেছে ধরেন i n পর্যন্ত, সো ভিতরে চলতেছে লগ n। সো প্রতিবার লগ n চলার কারণে আমার টোটাল চলবে n log n, বুঝতে পারছেন? সো এইভাবে আসলে আমরা এইভাবে হিসাব করি। ক্লিয়ার সবাই? সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, নির্দ্বিধায় বলেন, দরকার হলে আমি আবার ডিসকাশন করব। এখানে তো আমার n স্কয়ার n log n এগুলোর ক্যালকুলেশন আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। এখন শোনা হচ্ছে? আমি কি শুনতে পাচ্ছি না নাকি আপনারা শুনতে পাচ্ছেন না? আওয়াজ অনেক আসছে।
ভাই বলতেছিলাম এখানে লগ এন এন লগ এন এন স্কোয়ার এইটার ক্যালকুলেশনটা ভাই বুঝছি। এখন এই যে 10 টু দি পাওয়ার 8 10 টু দি পাওয়ার 9 এটার সাথে এন লগ এন এটার রিলেশনটা কিভাবে করবো এটা বুঝতেছি। হ্যাঁ, ওখানে আসতেছি এখন। আপনার কমপ্লেক্সিটি যা বুঝালাম আর কি, কমপ্লেক্সিটি অফ ওয়ান কি, এন কি, এন লগ এন কি, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, তাহলে আমি এখন পরের স্টেপে যাচ্ছি। আচ্ছা, সো আমার পয়েন্ট এতক্ষণ বললাম যে এইভাবে আসলে আমরা কমপ্লেক্সিটি মানে বের করতে পারি যে একটা কোডের কমপ্লেক্সিটি এখন কত হইতে পারে। ঠিক আছে, এখন আপনার নাম কি আপু? রামিস, রামিস আপু। আচ্ছা, এখন আপনার কোশ্চেন হচ্ছে যে তাহলে এটার সাথে ওটা সম্পর্ক কি? এখন আমি কি বললাম যে এই যে আমরা যে হিসাবগুলো করলাম এগুলো আসলে ক্যালকুলেশন ফ্যাক্টর, মানে ক্যালকুলেশন করতে সে সাহায্য করে। যে রেজাল্টটা আসবে ক্যালকুলেশন করার পরে সেই রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে যে আমি আসলে এখন ওই কমপ্লেক্সিটি নিব নাকি নিব না। পয়েন্টটাকে বুঝছেন কিনা রামিস আপু? এবার কিসের বেসিসে নিব কি নিব না এটা কিভাবে বুঝবো? এখন আপনি ধরেন আপনার একটা কোডের কমপ্লেক্সিটি আসছে, আপনার একটা কোডের এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার 5। এখন আপনার কমপ্লেক্সিটি আসছে যে n log n। আমার ধরেন কোডটা আপনি করছেন, করার পর দেখলেন যে n log n আসছে কমপ্লেক্সিটি, তাহলে কি আপনি এই কোডটা সাবমিট দিলে টিএলই হবে নাকি হবে না বলেন তো? এন লগ এন হলে 10 10 চলে যায় 5 5 ইনটু 10 টু দি পাওয়ার 5 হওয়ার কথা। বুঝি না, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এরকমই তো আসতেছে ক্যালকুলেশন হওয়ার তো কথা। 10 টু দি পাওয়ার 5 এর সাথে এটা গুণ করলে 10 টু দি পাওয়ার এরকম হয় না, এটা হয় 10 টু দি পাওয়ার 6 এ চলে যায়। হ্যাঁ, 2 ইন্টু সামথিং 10 টু দি পাওয়ার 6 হয়ে যায়। আর লগ এন মানে আমি আমার মনে হয় যে আপনাদের লগ এন এর ভিজুয়ালাইজেশন একদিন আমি একটা আরেকটা সেশন নেব। লগ এন এর ভিজুয়ালাইজেশন আরেকটা মেইন ফ্যাক্টর আমাদের জীবনে। আপনি দেখবেন যে আমাদের যত বড় বড় অ্যালগরিদম গুলো সামনে আপনারা দেখবেন সবগুলো হচ্ছে লগ এন বেস। সেগমেন্ট ট্রি দেখবেন, তারপর আরো কিছু দেখবেন, স্কোয়ার রুট ডিকম্পোজিশন দেখবেন। তো সেখানে দেখবেন যে লগ এন হচ্ছে কি আসলে ভিজুয়ালাইজ করাটা সবচেয়ে বড় জরুরি। হ্যাঁ, তো 10 টু দি পাওয়ার 5 এর লগ এন করলে 16 থেকে 20 এর একটা নাম্বার আসে। হ্যাঁ, এক্সাক্ট নাম্বারটা মনে নেই আমার। সো 16 20 একটা গুণ করলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হয়। তো 10 টু দি পাওয়ার 6 যদি আসে আপনার ওভারঅল কমপ্লেক্সিটি, আপনি এটা কি আপনার সাবমিট দিলে টিএলই খাবে? না, টিএলই মানে বুঝতেছেন টাইম লিমিট এক্সিকিউট হবে? না, কেন কেন হবে না? এই যে 10 টু দি পাওয়ার 8 9 এর রেঞ্জের ভিতরে আছে। তাহলে দেখেন এই যে কমপ্লেক্সিটি যেটা আছে, এই যে এখানে যে ফ্যাক্টর গুলো লিখলাম আমি, এই ফ্যাক্টর গুলো আপনি কি হেল্প করছে বলেন তো? এন এর যে ভ্যালু গুলো আছে এবং কনস্ট্যান্ট যে ভ্যালু গুলো আছে সেগুলো আপনার এই কমপ্লেক্সিটি অ্যানালাইসিসের মধ্যে সবার আগে বের করছে যেটা কোনটার মধ্যে পড়ে, এন লগ এন নাকি লগ এন। সেটার মধ্যে আপনি নাম্বার গুলো বসাই দিয়েছেন, বসাই দেওয়ার পর একটা নাম্বার পাইছেন। সেই নাম্বারটা আপনাকে হেল্প করতেছে ডিসিশন নিতে যে এই কোড সাবমিট দিলে টিল হবে নাকি হবে না। এবার ক্লিয়ার? জি ভাইয়া। কিন্তু আমি দেখেন এই এন এর ভ্যালুই যদি আমি এখন 10 টু দি পাওয়ার 9 করে দিতাম, তাহলে কি আপনার আসলে এটা হয়তো? বুঝতেছেন আমার কথা? না হতো না। কেন হইতো না? তো এটা আসলে 10 টু দি পাওয়ার 10 এর কাছাকাছি চলে যেত। তো 10 টু দি পাওয়ার 10 এর কাছে চলে গেলে তো সেটা আমার এই রেঞ্জের মধ্যে পড়ে না। তো তাহলে দেখেন কমপ্লেক্সিটি n log n কিন্তু আপনার n log n জায়গায় আছে, কিন্তু কনস্ট্যান্ট চেঞ্জের মাধ্যমে আপনার রেজাল্টটা বাইরে গেছে। সো তাহলে এটা আসলে আপনার ক্যালকুলেশন করতে সাহায্য করতেছে পুরো কোডের কমপ্লেক্সিটি, কিন্তু যে রেজাল্টটা বের হবে একদম এক্সাক্ট একটা নাম্বার বের হবে, সেই নাম্বারটা আপনাকে হেল্প করবে যে আপনার কোড টিলি হবে নাকি হবে না এই ডিসিশন নিতে। এবার বুঝতে পারছেন সবাই মোটামুটি? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এইটাই যদি বুঝতে পারেন আপনার কিন্তু আমার মনে হয় যে সামনে আর টিএলই আসার সম্ভাবনা নাই, এবং আপনি আসলে অনেক বড় বড় অ্যালগরিদম ইজিলি বুঝতে পারবেন, এবং ওটার ইমপ্লিমেন্টেশন এবং ইমপ্লিকেশন মানে কোথায় অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন গুলো আসলে আপনি বুঝতে পারবেন। পয়েন্টটা বুঝছেন কিনা? তো এই জিনিসটা জানাটা জরুরি যে আমি এতক্ষণ ধরে কি বুঝাইলাম যে আপনি এই যে এগুলোর হেল্প নিয়ে কোডের পুরো একটা স্ক্যান করলেন, স্ক্যান করে দেখলেন যে ওভারঅল কমপ্লেক্সিটি হচ্ছে কি n স্কয়ার। এখন আপনার যে কনস্ট্রেন্ট আছে এই কনস্ট্রেন্ট আপনার অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পর দেখলেন যে n স্কয়ার মানে হচ্ছে কি 10 টু দি পাওয়ার 8 আসে টোটাল। তাহলে 10 টু দি পাওয়ার 8 কি আমার নেওয়ার মতো? হ্যাঁ, নেওয়ার মতো। তাহলে n স্কয়ার একটা ভালো সলিউশন ওই কোডের জন্য। সো আমার কোন পয়েন্টটা বুঝছেন কিনা যে পয়েন্টটা হচ্ছে যে এটা কখন আপনাকে বলবে না যে ভালো নাকি খারাপ, এটা কনস্ট্যান্ট বসানোর পরে আপনাকে তখন আপনি ডিসিশন নিতে পারবেন এটা নিতে পারবেন না কিন্তু পারবেন না। এখন বুঝছেন সবাই? মানে আমার ইনপুট সাইজটা নিয়ে আমি ক্যালকুলেট করে দেখবো, হ্যাঁ যদি আমার টিএল এক্সিড করে তাহলে আমার অ্যাপ্রোচটা আমাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তখন আমি অপটিমাইজেশন করতে হবে, কারণ অপটিমাইজেশন অনেক জায়গা আছে। এখন আপনি একটা জিনিস দেখেন, আমি এটা যদি আপনার বলতাম না, বাট
কথা কথা আমার একটু বলা উচিত আর কি। ধরেন আপনার একটা n এর মান হচ্ছে গিয়ে 10⁶, আপনি একটা লুপ চালাইছেন n পর্যন্ত, ভিতরে আরেকটা লুপ চালাইছেন, নেস্টেড লুপ, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে j n পর্যন্ত। মানে আপনার ওভারঅল কমপ্লেক্সিটি কত হচ্ছে বলেন তো? 10⁻12 ওভারঅল কমপ্লেক্সিটি হচ্ছে n স্কয়ার। সেই n স্কয়ারের মধ্যে যদি ভ্যালু বসে তাহলে হচ্ছে কি 10⁻12। এখন আপনার মনে হয় কি যে এটা তো এটা কি পাস করবে নাকি করবে না বলেন তো? করবে না। করবে না। দেখছেন, আমি কিন্তু এই যে এতক্ষণ ধরে অনেকে বলতেছিল শুরু দিকে যে এটা অনেক বড় নাম্বার, এটা অনেক ছোট নাম্বার, এগুলা কোনো ডেফিনেশন না, বুঝতে পারছেন? আপনাকে আসলে নাম্বার বের করতে হবে। এটা হয়তো আপনি এক্সাক্ট বের করতে পারবেন না, কিন্তু আপনাকে অ্যাপ্রক্সিমেট একটা হাইয়েস্ট নাম্বার, ম্যাক্সিমাম কমপ্লেক্সিটি যেটা আমরা বলি, তাই না? টাইম কমপ্লেক্সিটি কোনো ডিফাইন করে না যে এটা এক্সাক্ট কমপ্লেক্সিটি। টাইম হচ্ছে ডিফাইন করে যে এটা কাছাকাছি যে কমপ্লেক্সিটিটা হয়, বুঝতে পারছেন? তো এখানে দেখেন 10⁻12 আপনি ডিসিশন নিয়ে ফেললেন না, এটা করবে না, তাহলে এখানে অপটিমাইজেশন করতে হবে। অপটিমাইজেশনটা কেমনে করবেন? কারণ এই ভিতরের লুপটা দেখা গেছে যে অনেক বড়, এটা যদি একটু কমাইয়া যদি লগ এনে আনতে পারতাম তাহলে একটা ভালো অ্যাপ্রোচ হতো না? এখন আপনি চিন্তা করবেন তখন যে এই যে ভিতরের লুপটা যদি কমাতে পারতাম, এটা কমানোর জন্য আমি এখন কিসের হেল্প নিতে পারি? এটা হতে পারে কোনো ডাটা স্ট্রাকচার, এটা হতে পারে কোনো বাইনারি সার্চ, হতে পারে এটা কোনো ইকুয়েশন অথবা সামথিং। এখন এটা যদি n থেকে কমায় যদি আপনি মানে লগ এনে নিয়ে আসতে পারেন, তাহলে তো দেখেন এটা আসলে আপনার 10⁻12 থেকে এটা আলটিমেটলি 10⁻7 এ নামিয়ে আসবে। মানে 10⁻10 এর সাথে একটা 6 এর সাথে একটা মানে 10 গুণ হবে আর কি, বুঝতে পারছেন? একটা কনস্ট্যান্ট গুণ হবে। 10⁻7 যখন চলে আসবে, এটা কমপ্লেক্সিটি কি হয়ে যাচ্ছে, n log n হয়ে যাচ্ছে। সো এই n log n কি না পসিবল কিনা এখন বলেন। পসিবল। সো আপনি বুঝতে পারছেন যে আপনাকে আসলে এই নাম্বারগুলো কিভাবে হেল্প করতেছে এবং কোন অ্যালগোরিদম এর হেল্প নেওয়া উচিত, এই জিনিসটা আপনাকে ডিটারমাইন করতে সাহায্য করতেছে। ক্লিয়ার? জি। সো আপনার সামনে অনেক অ্যালগোরিদম শিখবেন, অনেক ডাটা স্ট্রাকচার শিখবেন, কিন্তু পয়েন্টটা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনের জায়গায় চিন্তা করবেন যে মানে আমার কদিন পর দেখবেন কোশ্চেন করা শুরু করবেন যে ভাই আমি বাইনারি সার্চ কিভাবে অ্যাপ্লাই করতে জানি না, আমি কি সর্টিং কোথায় ইউজ করতে হবে আমি জানি না, আমার এই যে আমি এসটিএল টা শিখলাম, এসটিএল এর কমপ্লেক্সিটি হচ্ছে এরকম, মানে এটা এরকম কাজ করে, বাট এটা কেমনে ইউজ করতে আমি জানি না। কিন্তু সত্যি বলতে কি, আপনি যদি আসলে এইভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি জানেন যে এই অ্যালগরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে এরকম, সেখানে যদি আমি আসলে এটা রিপ্লেস করে ওটা ইউজ করতে পারতাম তাহলে দেখা যেত আমার কমপ্লেক্সিটি কমে যেত। দেখবেন আপনার পুরো মাথায় ভিজুয়ালাইজেশনটা এইভাবে আসতে হবে। একজন প্রবলেম সেটার আসলে এইভাবে ভিজুয়ালাইজ করে যে তার আসলে এখানে এই জায়গাটার মধ্যে কমপ্লেক্সিটি বাইরে যাচ্ছে, তাহলে এই জায়গাটা আসলে রিপ্লেস করতে হবে। কাকে দিয়ে রিপ্লেস করব, সেই আইডিয়াটা আপনাকে দিবে এই নাম্বারগুলা। এই নাম্বারগুলো বলে দিবে যে তাহলে আমার এখন এন স্কয়ার এন যদি বসাই তাহলে এন স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে একটা লগ এন বসাই, লগ এনে কি কি অ্যালগরিদম আছে, আমাকে যদি এটা রিপ্লেস করতে চাই তাহলে কোন কোন অ্যালগরিদম গুলো আসলে লগ এনে দেয়, তাহলে লগ এনটা এই জিনিসটা এটা সাপোর্ট করতেছে, ঠিক আছে এটা বসাই দিই। দেখবেন আপনি ইজিলি সবকিছু অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যদি আপনি এই জিনিস বেসিক টার্মিনোলজি গুলো না জানেন, তাহলে দেখা যাবে যে আরে এন স্কয়ার দেখছি, আরে এটা তো অনেক বড়, এটা কেমনে কমাবো, কেমনে কমাবো, সবথেকে থেকে বড় কথা হচ্ছে এটা কমাইয়া কোনটার মধ্যে আনতে পারলে আপনার প্রবলেমটা সলভ হইতো, এটা আপনি বুঝতে পারবেন না যতদিন না পর্যন্ত এইভাবে মানে কি বলা যায়, মানে রুট কজ না জানতে পারেন। ঠিক আছে? সো আমি যদি আবার ওভারঅল জিনিসটা বলি, আপনাকে ফার্স্ট অফ অল যে কোনো কোডের স্ক্যান করতে হবে, স্ক্যান করে আপনাকে বের করতে হবে এই কোডের হাইয়েস্ট ম্যাক্সিমাম কমপ্লেক্সিটি এখন কত। সেখানে আপনি ইয়া করেন, কনস্ট্যান্ট বসান। কনস্ট্যান্ট বসানোর পর যদি দেখেন যে এই রেঞ্জের মধ্যে পড়তেছে, তাহলে ঠিক আছে, আপনি স্যাটিসফাই যে আপনি এখন ইজিলি সাবমিট করে দেন। তো আমি যে ফার্স্ট পয়েন্টটা অনেকের সাথে আমার একটু বিতর্ক হচ্ছিল যে ভাই আমি অপটিমাইজেশন করবো, এই করবো সেই করবো, এত অপটিমাইজেশন তো জায়গা দরকার নাই। আমার যদি এইটার মধ্যে যদি হয়ে যায় তাহলে আমার এন এর মান ধরেন 10⁻7, আমি একটা লুপ চালাই দিয়ে হয়ে যাচ্ছে। লুপ চালাই দিলেই কিন্তু আমার 10⁻7 কমপ্লেক্সিটিতে আমার অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। সেখানে কি আমি আসলে অন্য কোনো লগ এর চিন্তা করা দরকার আছে, নাকি চিন্তা করতে গিয়ে আরো সময় নষ্ট করা দরকার আছে বলেন? পয়েন্টটা বুঝছেন কিনা? সো এই হচ্ছে কি মোটামুটি আলোচনা। সো টাইম কমপ্লেক্সিটিতে এখন থেকে আমরা এইভাবেই চিন্তা করবেন, এখন থেকে আপনারা এইভাবেই আসলে প্রবলেম সলভ করার ট্রাই করবেন আর কি। বলেন বুঝতে পারছেন কিনা? ভাই আশা করতেছি সামনে আগাইতে আগাইতে আরো একবারে ক্লিয়ার হয়ে যাবে। এখন অনেকটাই বুঝছি কিন্তু একেবারে সম্পূর্ণ না। আপনার মাথা মনে আলো গেছে, আপনি এটা ভাগ করতে পারতেছেন না, এটা তো খুবই দুঃখজনক। না ভাই বুঝছি, পরে বুঝছি, কমেন্ট দেখে ইয়ে করে বুঝছি তো পরে। না, সত্যি বলতে কি অনেকেই আমরা এইভাবে চিন্তা করি, দুই ভাগ করলে মনে হয় পাওয়ার দুই ভাগ হয়ে যায়। পাওয়ার কি কোনো দুই ভাগ হয়? ওভারঅল আপনার আগে থেকে এগুলো সবকিছু থেকে একটু কনফিউজ হয়ে গেছে আর মাথা গরম হয়ে গেছে, তখন যে আর ঢুকতে ছিল না। আমি কি খুবই কঠিন ভাবে পড়াচ্ছি নাকি? না না না,
বললাম না একটু কনফিউজ হয়ে গেছিলাম, কনফিউজ হলে পরে আর মাথায় ঢুকে না কিছু। ঠিক আছে। নাজিব বাবু, আপনি পরে বুঝছেন আমি কি বুঝাচ্ছিলাম? আপনি তো মনে হয় কথা শুনতেছিলেন না ঠিক মতো। জি ভাইয়া, আমার এখানে একটু আওয়াজ তো বাইরে, আচ্ছা সমস্যা সেজন্য। না, আওয়াজ যাই হোক, আপনি তো শুনতে পাইছেন এখন বুঝছেন কিনা? জি ভাইয়া, মোটামুটি বুঝছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা ট্রাই করবেন আর দরকার হলে রেকর্ডিং আবার দেখবেন। কিন্তু আমি যে যেটা জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, এইভাবে যদি সলভ না করা শুরু করেন আপনারা, তাহলে দেখবেন যে প্রতি মুহূর্তে মনে হবে কোনটা কেমনে ইউজ করবো, কেন এটা ইউজ করা উচিত, এটা কেন ইউজ করলাম আমি, আপনি অন্যটা কেন ইউজ করেন নাই, এগুলো অনেক মাথায় চিন্তা ভাবনা ঘুরবে। কিন্তু এইভাবে যদি সলভ করেন দেখবেন আপনি নিজে নিজে সলিউশন বাইর করে ফেলতে পারবেন, এবং তখন আপনি নিজে বুঝতে পারবেন যে এন স্কোয়ারে কিভাবে কমানো টাইম যায়। হ্যাঁ কমপ্লেক্সিটি নিয়ে আমরা ভাববো কখন? আমাদের তো প্রবলেম হয় কি, প্রবলেম বুঝতে বুঝতে আচ্ছা এখান থেকে আউটপুট আনতে আমাদেরকে এভাবে কোড করতে হবে। টাইম কমপ্লেক্সিটি নিয়ে আমি ভাববো কোনটা। আচ্ছা আচ্ছা, আমি টাইম ওভার কখন ভাববেন এটা আমি আসতেছি, আমি প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি যখন শুরু করবো না, তো ওই সেশনে আমি এখনই বলবো, সমস্যা নেই। ঠিক আছে, আমি আজকে মেমোরি কমপ্লেক্সিটি নিয়ে কিছু বলবো না, কারণ মেমোরি কমপ্লেক্সিটি অ্যানালাইসিস আসলে খুব ইজি। ছোট্ট করে দেখাই দেই, মেমোরি কমপ্লেক্সিটি অ্যানালাইসিস আসলে টাইম কমপ্লেক্সিটির মতো একটা চিন্তা ভাবনা কিছু নাই। আপনার টোটাল মেমোরি কত নেয়, হ্যাঁ এখন টোটাল মেমোরি কত নেয়, তো আপনাকে আসলে একটু চিন্তা ভাবনা শিখতে হবে যে ইন্টেজার, তারপর ক্যারেক্টার, এগুলো সাইজ কত। হ্যাঁ ইন্টেজারের সাইজ কত বলেন তো রামিস আপু? 10⁹ পর্যন্ত, -10⁹। এটা তো বলছেন নাম্বার, কিন্তু মেমোরিতে কতটুকু জায়গা নেয় বলতে পারবেন? স্যার এটা হচ্ছে 4 বাইট। 4 বাইট মানে কি, কত বিট? 32 32 বিট। হ্যাঁ 32 বিট। 32 বিট। আর ক্যারেক্টার মানে কতটুকু বলেন তো? 1 বাইট। আচ্ছা, তো আপনাকে আসলে এটা জানতে হবে। এখন আপনি চিন্তা করেন যে আপনার কোডের কমপ্লেক্সিটি, মানে আপনি যে পুরো মেমোরি জায়গা নিছেন, পুরো মেমোরি ধরে নিছেন, আপনি পুরো এর সাইজ নিয়ে নিছেন, হ্যাঁ তো একটা এরে নিয়ে নিছেন এন সাইজের, এন এর ভ্যালু হচ্ছে 10⁻⁷ ধরেন 7। এখন এই 7 আপনার ধরেন মেমোরি সাইজ দেওয়া থাকে, আপনি দেখছেন যে 256 এমবি, মানে এটা কিন্তু মেগাবাইট, হ্যাঁ আরটা হচ্ছে যে 512 মেগাবাইট দেওয়া থাকে, আপনার দেখবেন মেমোরি সাইজ দেওয়া থাকে। মানে আপনাকে আসলে ওভারঅল একটা হিসাব করতে হবে যে আপনি কতগুলো মেমোরি নিচ্ছেন। তো ওভারঅল হিসাবটা কেমনে করবেন, যদি 10⁻7 সাইজের একটা ইন্টিজারের একটা অ্যারে নেন, আপনি শুধুমাত্র একটা অ্যারে নেন, তাহলে কেমনে হিসাব করতেছেন? 10⁻7 এটা কি, এটা হচ্ছে কি আপনি এখন কিসে আছে বলেন তো? বাইটে আছে, তাই না? এটা তো কিলোবাইটে নিতে চান, তাহলে আপনাকে 10⁻3 দিয়ে ভাগ করতে হবে। যদিও 10⁻3 না, 1024, তোমার 10⁻3 নেই, তো এটা হয়ে গেলে কিলোবাইটে চলে আসলো। আবার যদি আরেকটা 10⁻3 দিয়ে ভাগ দেন, তাহলে এটা কি আসলো, মেগাবাইটে চলে আসলো। তো যেটা ভাগ করলে কত আসতেছে, আপনার 10 মেগাবাইটের মতো আসতেছে, বুঝতে পারছেন? কিন্তু যদি এটা আরো বড় হয়ে যেত, যদি আপনি এটাকে আর একটু বাড়ায় নিতেন, তাহলে 50 মেগাবাইট হয়ে যেত, 10⁻8 এর কাছাকাছি চলে গেলে আরো বড় হয়ে যেত। ঠিক আছে, তো আপনাকে আসলে এরকম এই যে সাইজ গুলো বললাম না, এই যে বিট বাইটের যে সাইজ গুলা, আপনাকে আসলে ওইটার উপর ডিপেন্ড করতেছে। আপনি ক্যারেক্টারের এর বড় নিতে পারবেন, বেশি নিতে পারবেন, স্বাভাবিক, জায়গা কম নেয়। আপনি যদি ইন্টিজার নেন তাহলে একটু কম নিতে হবে। যদি এটা আসলে লং লং ইন্টিজার হয়ে যায়, তখন আসলে 8 বাইট হয়ে যাবে, তাই না? আচ্ছা এটা কিন্তু আমি ভুল করছি, এর সাথে একটা 4 গুণ হবে, ঠিক আছে, এটা 40 হয়ে যাবে, হ্যাঁ 40 বাইট হয়ে যাবে। কেননা 4 বাইট তো আপনার একটা ইন্টিজার মানে 4 বাইট, তো 10⁻7 মানে হচ্ছে 4 × 10⁻7 বাইট, ঠিক আছে, 4 × 10⁻7 বাইট। তো এটা ভাগ করলে এরকম আসতেছে, হ্যাঁ। তো লং লং দিলে 8 গুণ হয়ে যাচ্ছে। তো আপনাকে অনেক আসলে সময় প্রবলেমে দেখা যায় অ্যারেতে অনেক লম্বা থেকে ওটাকে আমরা ক্যারেক্টার হিসেবে নিই, লম্বা ইন্টিজার হিসেবে না দিলে। এটা কি এজন্য যে অনেক বুঝি লম্বা না, number আবার size থাকে? আমি ফার্স্টে কথাগুলো শুনি না, আবার বলেন। কোন একটা প্রবলেম সলভিং এ দেখছিলাম হচ্ছে আমাদের অ্যারেতে অনেক বেশি এলিমেন্ট আছে, অনেক অ্যারেও না, কোন একটা নাম্বার ছিল অনেক বড় একটা নাম্বার, তো ওইটাকে ওরা ইন্টিজার বা লং লং এ না নিয়ে ক্যারেক্টার হিসেবে নিছে। এটা কি হ্যাঁ, এজন্য যে অনেক বড় সাইজ মেমোরি এক্সিড করতেছে এজন্য? আপনার নাম্বার এক জিনিস আর নাম্বারের এরে আরেক জিনিস। ওইটা মেবি নাম্বার ছিল, এর হ্যাঁ ছিল। আপনি যে ক্যালকুলেশন করছেন সেটা হচ্ছে গিয়ে, ধরেন আমরা তো যদি 10⁻18 পর্যন্ত ভেরিয়েবল নিতে পারি, তাই না? এখন অনেক সময় দেখা যায় যে অনেক নাম্বার ক্যালকুলেশন দেখা যায় যে অনেক বড় আসতে পারে, কারণ 18 এর উপরে গেলে তো আপনি কোনো ভেরিয়েবল নিতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে, 10⁻18 মানে কি বলেন তো? 18 সাইজের একটা নাম্বার, তাই না? 18 একটা ক্যারেক্টার যদি চিন্তা করি, 18টা ক্যারেক্টার, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ
এখন 18 ক্যারেক্টারের বেশি হয়ে গেলে তো 10^18 এর ক্রস করে ফেলতেছে। সো ওটা তো আসলে আপনি আটাতে পারবেন না। সো দেখা যায় এটা স্ট্রিং এ নিতে পারি। তো স্ট্রিং এ যদি নেয় তখন কি আপনি 18 ক্যারেক্টারের 18 সাইজের থেকে বড় নিতে পারবেন না? মানে 10^5 10^6 পর্যন্ত আসলে এত বড় সাইজের একটা নাম্বার নিতে পারবেন না, বুঝতেছেন? সো দেখা যায় যে এত বড় নাম্বার হলে ওটা অন্য কেস, ওটা অন্য টাইপের প্রবলেম। সেখানে আমরা আসলে স্ট্রিং ক্যালকুলেশন করা লাগে, স্ট্রিং যোগ, স্ট্রিং বিয়োগ, স্ট্রিং মাল্টিপ্লিকেশন, এগুলো আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন যে এগুলো করা যায়। সো আপনি মনে হয় এরকম কিছু একটা দেখছেন, তাই না? ঠিক আছে। তো মেমোরি কমপ্লেক্সিটি এটাই যে আপনাকে আসলে সাইজ জানতে হবে, একটু মুখস্থ করতে হবে যে ইন্টিজার ক্যারেক্টার কোনটার কত সাইজ, এটার উপর ডিপেন্ড করে আসলে আপনার ডিসিশন নিতে হবে যে আপনার মেমোরি কমপ্লেক্সিটি কত নিচ্ছে। এবং এখানে আরো ওভারহেড আছে। আপনি যদি রিকারশন ইউজ করেন, রিকারশনের মধ্যে আপনার স্ট্যাক একটা মেমোরি আছে, স্ট্যাক মেমোরি আপনার আপনি দেখবেন না যে কত মেমোরি নিচ্ছে, সে এত মেমোরি নিয়ে নিবে যে আপনার স্ট্যাক ওভারফ্লো হয়ে যাবে। ঠিক আছে, আপনার যে স্ট্যাক ওভারফ্লো ওয়েবসাইট ইউজ করে নাকি, এখন তো এআই চলে আসছে, এগুলো তো আর জানেন না। তো স্ট্যাক ওভারফ্লো মানেই হচ্ছে কি আপনার একটা মেমোরি লিমিট এক্সিডেড, এটাকে আসলে সুন্দর করে স্ট্যাক ওভারফ্লো বলে। বাট আপনার মেমোরি লিমিট এক্সিডেডই বলবে যদি আপনার ভার্ডিক আসে। হ্যাঁ, তো এটা আসলে দেখতে পাওয়া যায় না, এটা আসলে ইন্টারনালি হয়। আমরা তো দেখতে পাওয়া কি এরে নিলাম, এটা দেখতে পাওয়া যায়। রিকারশন যখন কল দিবেন সেই স্ট্যাকটা আসলে আপনি দেখতে পান না। তো এটা আসলে ম্যানেজ করাটা খুবই জরুরি হয়ে দাঁড়ায়। ঠিক আছে, ঠিক আছে, আমি মোটামুটি আর সময় না নেই। বাট এটা কি কয়জন আসলে বুঝতে পারছেন যে আজকে মোটামুটি আমি টাইম কমপ্লেক্সিটি নিয়ে কি বোঝানোর চেষ্টা করছি এবং কি অ্যাপ্রোচে আসলে আমাদের সলভ করা উচিত, অথবা আমাদের আসলে কোনটা আসলে বেশি জরুরি? আমার আসলে টোটাল যে রেজাল্টের নাম্বারটা আসছে এটা বেশি জরুরি, নাকি এন ভালো নাকি এন স্কয়ার ভালো, এই ডিবেটে যাওয়া উচিত? ক্লিয়ার আপনারা সবাই? সবাইকে জেগে আছেন তো? জি ভাই। প্রশ্নটা আরেকবার করেন তো। কোশ্চেনটা এটাই যে আমার কি এন স্কয়ার নাকি এন ডিবিট কোনটা ভালো, এই ডিবিটে যাওয়া উচিত, নাকি আসলে আমার টোটাল কমপ্লেক্সিটি হিসাব করার পর যে নাম্বারটা আসছে এটা আসলে 10^9 এর মধ্যে আছে কিনা এটা জানা জরুরি। টোটাল আছে কমপ্লেক্সিটি কিনা সেটা জানা জরুরি। 10^8 থেকে 9 এর মধ্যে আছে কিনা। আছে কিনা এটাই জানা। এটাই জরুরি। কেননা জি। আমার কমপ্লেক্সিটি যদি এন কিউবও হয় আমার কোনো সমস্যা নাই। তো আমার এন এর ভ্যালু হচ্ছে 10, বুঝতে পারছেন? এন কিউব মানে হচ্ছে মাত্র 1000। ধরেন এন এর ভ্যালু হচ্ছে 100, এন কিউবের ভ্যালু হচ্ছে 10^6, তাই না? তো আসলে আমার এটা জরুরি না যে কি, বাট এটা আসলে আমাকে ক্যালকুলেট করতে হেল্প করে। কিন্তু আমার আসলে মেইন পয়েন্ট হচ্ছে রেজাল্টেন্ট ভ্যালুটা কত আসতেছে, সেটার উপর ডিপেন্ড করতেছে যে আমি আসলে ওই কমপ্লেক্সিটি কোড নিব নাকি নিব না। হ্যাঁ, চলেন, ঠিক আছে, আমি এক জিনিস অনেকবার বলছি, বাট এখনো যারা আসলে বোঝেন নাই, আমার মনে হয় যে আপনারা এখন আবার রেকর্ডিং দেখতে হবে। আর তাও যদি না বোঝেন প্লিজ আমাকে মেসেজ দিয়েন অথবা গ্রুপে বলিয়েন, যেভাবে কমিউনিকেট করেন সমস্যা নেই, জানাবো। আচ্ছা, আপনারা কি ব্রেক নেবেন নাকি 5 মিনিট? আমি তাহলে আপনাদের নেক্সট হচ্ছে প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি নিয়ে আসলে সেশন নেব, যে কিভাবে আসলে একটা প্রবলেম শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত আসলে সলভ করা উচিত, কখন আসলে টাইম কমপ্লেক্সিটি জিনিসপত্রগুলা চিন্তা করা উচিত, আসলে প্রবলেম দেখলেই কি আসলে শুরু করে ফেলা উচিত কিনা, কি করা উচিত শুরুগুলোতে, এইগুলো নিয়ে আসলে আলোচনা করবো আর কি। চলুন আমরা আসলে 2 মিনিট ব্রেক নেই, আমরা 10:43-এ আসি আবার। হ্যালো হ্যালো, আপনারা আছেন? আসি ভাই। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা ধরেন একটা প্রবলেম বের করলাম, ঠিক আছে, র্যান্ডম একটা প্রবলেম আমি এখনই বের করলাম ফোর্সেস থেকে। তো এখন পয়েন্টটা হচ্ছে যে আপনি যখন প্রবলেম দেখা শুরু করেন তখন আসলে আপনার আসলে শুরুতে আসলে কিভাবে শুরু করা উচিত। তো আমরা ধাপে ধাপে যাই। ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার সবার আগে তো আপনি ইনস্ট্রুমেন্ট পড়বেনই, প্রবলেম ইনস্ট্রুমেন্ট পড়লেন, বোঝার চেষ্টা করলেন, তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা প্রবলেম ইনস্ট্রুমেন্ট, আমি যেমন অনেক সময় যে জিনিসটা করি যে আমি অনেক সময় প্রবলেম ইনস্ট্রুমেন্ট অনেক দ্রুত পড়ার চেষ্টা করি, অনেক সময় কিছু বাদ দিয়ে যায় অথবা কিছু ওভারলুক করে যাই। ঠিক আছে, এটা মোস্ট অফ দ্য হয়তো একটা কমন প্রবলেম। তাইলে আসলে নেক্সট স্টেপ আসলে কি করা উচিত? তো প্রবলেম ইনস্ট্রুমেন্ট পড়লেন, বুঝলেন, তো আসলে দেন আসলে আপনার একটু কনস্ট্যান্টের দিকে একটু লক্ষ্য করা উচিত। ঠিক আছে, তো আমাদের আসলে ডিসিশন পড়ার পরে কনস্ট্যান্ট আসলে দেখাটা জরুরি কেন, কনস্ট্যান্টে যখন দেখবেন আপনি তখন কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে আমার
এই যে আপনি ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন, এন এর ভ্যালু দেখতে পাচ্ছেন, বিভিন্ন কিছুর ভ্যালু দেখতে পাচ্ছেন, টোটাল টেস্ট কেস কতগুলো হতে পারে, টোটাল নিচে আবার সুন্দর লেখা আছে সাম অফ ওভারঅল এন, এন এর ভ্যালুটা কত হচ্ছে। ঠিক আছে, আমি ধরুন আমি জানি না ভিতরে টেস্ট কেস কি আছে, প্রবলেমটা কি হতে পারে, তো এখান থেকে আমি একটা ডিসিশন নিতে পারি। আমি এই প্রবলেমটা সলভ করতে যদি যাই, হ্যাঁ, এখানে যিনি কথা বলতেছেন রামিস আপু, আমি যদি এই প্রবলেমটা সলভ করতে যাই, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি? জি ভাই দেখতে পাচ্ছি। এখন এখানে বলতেছে যে ওভারঅল এন যেটা আছে এটা 5 × 10⁻³ বেশি হবে না। তো আমি চাইলে কি, ধরুন আমি প্রবলেমটা কি আছে না আছে আমি নিজেও জানি না, এই প্রবলেমটাকে আমি চাইলে এন স্কয়ার সলিউশন আনতে পারবো কিনা। পারবো। তো দেখেন, তাহলে কনস্ট্যান্টটা দেখে কি আমি বুঝতে পারছি যে আসলে এখানে আসলে একটা আইডিয়া দিয়ে ফেলতে পারছি যে এখানে আসলে আমি এন স্কয়ার ভাবে যদি থিঙ্কিং করি তাহলেও আসলে আমার কোনো সমস্যা নাই, কারণ আমার ওভারঅল এনই হচ্ছে গিয়ে 10⁵ মাত্র, মানে 10⁵ মাত্র, 5 × 10⁵, তাই না? তো দেখেন, ডেসক্রিপশন পড়লেন, একটা কনস্ট্যান্টের দিকে একটা ভালো একটা লুক দিতে হবে। লুক দিলে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এই কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করতেছে যে আসলে আপনি কোন কমপ্লেক্সিটিতে আসলে চিন্তা করতে পারবেন। এবং আসলে এন এর ভ্যালু যদি 10⁵ এর কাছাকাছি হয়, আপনি এন স্কয়ার সলিউশন নিয়েও চিন্তা করতে পারেন। যদি 20-22 এর কম হয়, তখন আসলে এখানে যদিও আসলে 2n ব্যাক ট্র্যাকিং এর কথা বলছে, এটা আসলে অন্য কেসে বলছে, আর আমরা ডিপি করব অথবা দেখবেন বিট ওয়াইজ ডিপি অথবা বিট রিলেটেড প্রবলেম সলভ করবো, তখন দেখা যায় এগুলো কাজ করে, হ্যাঁ, সেটা অন্য কেস। বাট এই কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে আসলে একটা ভাইটাল টপিক। আমরা আসলে ডিসিশন পড়ি, তারপর আসলে প্রবলেম সলভিং এর দিকে আগায় যাই ডাইরেক্ট, তখন আসলে আমরা কনস্ট্যান্টটাকে ওভারলুক করে যাই অথবা কনস্ট্যান্টের উপর এত মনোযোগ দেই না। যে আজকে টাইম কমপ্লেক্সিটি ক্লাস নেওয়ার পরে আমার মনে হয় যে আপনাদের এটা বোঝা উচিত যে কনস্ট্যান্টটা বোঝাটা অনেক বেশি জরুরি। তো এটাকে আসলে এটা আসলে আমাকে অনেক কিছু হেল্প করবে অনেক ডিসিশন নিতে। ঠিক আছে, তো আপনি কি করলেন, প্রবলেম স্টেটমেন্ট পড়লেন, ডিসক্রিপশন পড়লেন, ইনপুট পড়লেন। সো এখন আপনার কি করা উচিত? এখন যদি আপনি একবারে বুঝে যান, তখন কি আসলে আপনার ডাইরেক্ট কোড করতে যাওয়া উচিত? আসলে আপনার কোড করতে যাওয়া উচিত না, আপনার তা একটু সময় নেওয়া উচিত। একটা সময় যদি আপনি একদম বুঝে যান অবভিয়াস এটাই, তাহলে তো সমস্যা নাই। আমি আসলে প্রসিডিউরটা বলতেছি যে আপনার আসলে টেস্ট কেসটা পড়া উচিত। এবং টেস্ট কেসের সময় আসলে কি পড়া উচিত? টেস্ট কেস হচ্ছে যে আপনার আসলে পুরো ভিজুয়ালাইজ করা উচিত। যারা একদমই বিগিনার আছেন তাদের উচিত একদম টেস্ট কেস ধরে ধরে খাতা কলমে লেখা যে কোনটা কিভাবে হয়েছে। এই যে এখানে দেখেন না, এখানে যে লিখছে ইনিশিয়াল ডেক এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল। তো আপনার উচিত খাতা কলমে এই টেস্ট কেস গুলা লেখা, যদি আপনি না বুঝে থাকেন লিখে লিখে আসলে বোঝা। তো ড্রয়িং করতে শেখা এবং নিজে নিজে মাথার মধ্যে ভিজুয়ালাইজ করতে শেখা। মানে যারা একদম প্রো হয়ে যায় তারা তো ধরেন আর লেখালেখি খুব কম করে, তখন আসলে দেখবেন যে আপনার মাথার মধ্যে সে ভিজুয়ালাইজ করতে পারতেছে। যদি যারা একদমই বিগিনার তারা তো ধরেন আপনার উচিত হবে খাতা কলম নিয়ে বসে একটু প্র্যাকটিস করা, হ্যাঁ, এগুলো পুরো ড্র আউট করা। যখন আপনি আসলে স্টেপ বাই স্টেপ একটা প্রবলেম সলভ করবেন অন দ্য পেপার অথবা সামথিং, সলভ বলতে আপনার টেস্ট কেসে যখন ভিজুয়ালাইজ করবেন, শুধুমাত্র আপনার টেস্ট কেসটা সলভ করতেছেন না, আপনি যে ওভারঅল ডেসক্রিপশনটা আছে এটাই আসলে আপনি পুরা মাথার মধ্যে আসলে এটা ঠিক মতো পড়ছিলেন কিনা সেটার একটা মানে অ্যাকসেপ্টেন্স এটা ক্রিয়েট করতেছে। যে না আসলে আপনি যখন টেস্ট কেসটা ভিজুয়ালাইজ করে এই আউটপুটটা আনতে পারছেন, তার মানে হচ্ছে কি আপনি আসলে এই স্টেটমেন্টটা বুঝতে পারছিলেন। আপনারা বুঝছেন কিনা আপনারা? সো এটাই যে এখানে যেই পয়েন্টগুলো লিখছে যে ডোন্ট জাম্প টু দ্য কোড ডিরেক্টলি, ইনস্ট্রুমেন্ট এবং কনস্ট্যান্ট দেখার পরে আপনার উচিত যে এটা আসলে খাতা কলম স্টেপ বাই স্টেপ প্রডিউস করা, বোঝা যে আসলে আপনি এটা টেস্ট কেসটা সলভ করতে পারতেছেন কিনা। তার মানে হচ্ছে যে আপনি আসলে প্যাটার্ন, একটা হচ্ছে যে টেস্ট কেস সলভ করে দেখবেন যে অনেক প্যাটার্নও আসলে আপনি বুঝে ফেলতে পারবেন না, ঠিক আছে এইরকম প্যাটার্ন হতে পারে। তো আসলে ভিজুয়ালাইজেশন করতে পারলেই আপনার আসলে কনক্রিট প্যাটার্নটা আপনি ধরতে পারবেন এবং আপনার প্যাটার্নটা বোঝাটা জরুরি। এবং অনেক প্যাটার্নও পাই যাবেন, দেখবেন ইজিলি এ কোড প্রসেসর এ বি দেখবেন আপনি শুধু ভিজুয়ালাইজেশন করে এবং শুধুমাত্র আপনি খাতা কলমের টেস্ট কেস গুলো যদি লিখতেন দেখবেন যে আপনার এমনি অত মাথায় সলিউশন চলে আসবে। কারণ আসলে কোড প্রসেসর এ আর বি তে আসলে আপনার এত টাইম কমপ্লেক্সিটি অথবা এত বড় বড় অ্যালগরিদম নিয়ে চিন্তা করতে হয় না, ক্লিয়ার? তো যদি আপনি টেস্ট কেস পড়ার পরও যদি বুঝতে না পারেন যে আসলে কি করতে হইতেছে, আসলে আপনার আসলে কোড করে এখন আসলে কোড করে লাভ নাই, আপনি আসলে এখনো বোঝেন না আসলে কি করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এই গেল হচ্ছে আপনার একটা প্রবলেম দেখার পর আসলে কি করা উচিত। দেন আরেকটা জিনিস আছে আমি সাইড অ্যাড করি নাই, একটু আগে যে রামি সাহেব যেটা বললেন যে আসলে টাইম কমপ্লেক্সিটি নিয়ে কখন চিন্তা করা উচিত। আচ্ছা, এখন পয়েন্টটা হচ্ছে আমি একটা খারাপ ভাবে বলি, হ্যাঁ, যে টাইম কমপ্লেক্সিটি যাদের হয় অথবা টিএলই যাদের হয়
কন্টেস্ট অথবা প্রবলেম স্টেটমেন্টে সাবমিট দেওয়ার পরে যদি আপনার টিএলই আসে, সত্যি বলতে কি এটা আসলে আপনার পুরাই মূর্খতা এবং ব্যর্থতা। ঠিক আছে, আপনি ধরেন আধা ঘন্টা 40 মিনিট ধরে কোড করছেন, কোড করার পর সাবমিট করার পর যদি দেখেন টাইম লিমিট এক্সপিরিয়েট হয়েছে, মানে আপনি হয় অলস, নাহলে আপনি আসলে জানেন না, মানে বুঝতেছেন, ফুললি আপনার ফল্ট এটা। তাহলে আমাদের আসলে কি করা উচিত? তাহলে আমাদের উচিত যে আগে আসলে একটা প্রবলেম স্টেটমেন্ট পড়লেন, কনস্ট্যান্ট দেখলেন, টাস্ক মানে টেস্ট কেস গুলো পড়লেন, সবই জানলেন। এখন আপনার আসলে আপনি যখন বুঝে গেছেন কি কোড করবেন, মানে কোড তো আপনি করতে করতে কোড বোঝেন না, আপনি তো পুরাই আর্কিটেকচার, মানে আপনি যে কোডটা করতে যাচ্ছেন কি কি ইউজ করবেন না করবেন, কোড স্টেপে কি করবেন, সেই জিনিসটা তো আপনি ভিজুয়ালাইজ করে ফেলেন, তারপরে তো কোড করেন, তাই না? নাকি কোড করতে করতে আপনার মাথায় সলিউশন আসে? এরকম কেউ আছেন নাকি? তো আপনি কোড করার আগে জানা যান যে আপনি কি করবেন। সো কোড করার আগে যদি জানা যান, আপনার উচিত হবে যে এই কোডের যে ইয়েটা আছে এটা খাতা কলমে একটু ভিজুয়ালাইজ করা, মেইন পয়েন্ট গুলো লেখা, মেইন যে লুপ গুলো আছে, মেইন যে আর্কিটেকচার গুলো লিখে এটা কমপ্লেক্সিটি বের করা। এর কমপ্লেক্সিটি বের করে, এটা যে কোনো কমপ্লেক্সিটি হতে পারে, এটা বের করে দেন আপনার বোঝা উচিত যে কোড কি আমি এখন করবো কিনা। এই কোড যদি আমি করি, যদি আমার n log n কমপ্লেক্সিটি আসে, এখন আমার যে কনস্ট্যান্ট আছে 5 × 10⁻³ তাতে কি আসলে এটা কি হবে কিনা, মানে আপনি যে কোডটা চিন্তা করছেন এটা এখন চিন্তা করেন যে কমপ্লেক্সিটি যে আপনি বের করে ফেলছেন খাতা কলমে এবং হাইয়েস্ট কনস্ট্যান্ট বসাই দেখলেন যে না, এটা আসলে যে এইভাবে কোড যদি করি তাহলে আমার অ্যাকসেপ্ট হবে, দেন আপনি আসলে কোড করতে বসেন। বুঝতে পারছেন? যদি লজিক্যাল ভুল হয় তখন আসলে আপনার রং অ্যান্সার আসবে, টিএলই আসবে না অ্যাটলিস্ট। বাট টিএলই আসাটা খুবই আসলে ব্যর্থতার বিষয়, কেননা আপনি আধা ঘন্টা ধরে একটা কোড করছেন 40 মিনিট ধরে, তারপরে যদি টিএলই আসে তখন ওই কোডকে আবার অপটিমাইজ করতে আবার আপনার আধা ঘন্টা 40 মিনিট লাগবে। তো তার সমস্যাটা হচ্ছে যে যারা বিগিনার অবস্থায় থাকে তাদের এই ইস্যুটা সবচেয়ে বেশি হয়। তারা বোঝেন না বোঝা কোড করা শুরু করে দেন, অথবা মনে করেন যে এরকম হইতে পারে, এটা করি আগে সাবমিট দেই, বাট এটা না করে যদি এই 40 মিনিটের জায়গায় যদি 5 মিনিট একটু বেশি থিঙ্ক করতেন, তাহলে দেখবেন যে আপনার কতগুলো সময় বেঁচে যাচ্ছে। তো এই জিনিসগুলো যদি আপনি ইমপ্রুভ করতে পারেন, আপনি দেখবেন যে ওই যে অনেকে বলে করে না যে ভাই আমি 2 ঘন্টায় একটা প্রবলেম নিয়ে বসেছিলাম, অথবা 2টা প্রবলেম নিয়ে বসেছিলাম, তখন এই গ্যাপ গুলো আস্তে আস্তে আপনার কমা শুরু করবে এবং দেখবেন যে আপনার টিএলই রিলেটেড প্রবলেম গুলো আর হবে না। তারপর রং অ্যান্সার, অথবা আপনি এখনই বুঝে ফেলতে পারবেন। আপনি যে একটু আগে একজনকে দেখাচ্ছিলাম না যে আমি নিচে, যদি আপনি খাতা কলমে বুঝে ফেলতে পারতেন যে আপনার এই নেস্টেড লুপটা n² হয়ে যাচ্ছে, এইটা আসলে খাতা কলমে দেখতে পাচ্ছেন, আপনি কোড কিন্তু এখনো করেন নাই। তো আপনার কন্টেস্টের মাত্র 5 মিনিট অথবা 10 মিনিট গেছে। তো আপনি বুঝে গেছেন যে n² কোড করে যদি সাবমিট দিয়ে যান আপনার আধা ঘন্টা কোড করতে হবে অথবা 20 মিনিট কোড করতে হবে। তো এখনই যদি বুঝে যান যে এই কোড সাবমিট দিলে টিএলই হবে, তো আপনার উচিত কি এই কোড তো নাই করা, কিন্তু আগে কি করতেন, আপনি ডিসিশন নিতেন না। তো আপনার উচিত এখন ডিসিশন নেওয়া। তাহলে বুঝবেন যে আপনার এই n² না দিয়ে আমার মনে হয় একটা অন্য একটা অ্যালগরিদম মনে চিন্তা করতে হবে, করে আমার একটা কমপ্লেক্সিটি আসতে হবে, কারণ এই কমপ্লেক্সিটি আসলে দেন আপনি একদম আপনার সত্যি বলতে কি আপনার আসলে খাতা কলমে আপনার অ্যাপ্রুভাল নিজে দিতে হবে যে এই কোড সাবমিট দিলে আমার অ্যাকসেপ্ট হবেই, হয় আমার রং অ্যান্সার হবে, মানে লজিক্যাল ভুল থাকতে পারে, নাহলে অ্যাকসেপ্ট হবে, কিন্তু টিএলই হবে না। ঠিক আছে, টিএলই আসলে দেখবেন আপনার মানে টিএলই মানে তো বুঝছেন টাইম লিমিট এক্সিড যদি হয় যে আপনার আসলে অনেক সময় সে ডিজাস্টার করে ফেলবে। বুঝতে পারছেন? তো এটা একটা ডিজাস্টার বলা যায়। তো আপনার উচিত কি, আপনার উচিত হচ্ছে যে খাতার আগে প্রবলেম স্টেটমেন্ট পড়া। তো প্রবলেম স্টেটমেন্ট কতটুকু বুঝছেন না বুঝছেন, আচ্ছা প্রবলেম স্টেটমেন্ট পড়া তো যতটুকু বুঝে থাকেন না কেন, দেন টেস্ট কেস মানে কনস্ট্যান্টটা দেখে আসলে একটু আইডিয়া নিয়ে ফেলা উচিত যে হাইয়েস্ট কতটুকু কমপ্লেক্সিটি আমি আসলে বিয়ার করতে পারবো। দেন হচ্ছে যে টেস্ট কেসটা খাতা কলমে একদম লেখাপড়া করার মতো একদম লেখা, ভিজুয়ালাইজ করা, ড্রয়িং করা, লিখে এই টেস্ট গুলো কয়েকটা সলভ করা। যদি দেখেন যে না পারতেছেন, তার মানে হচ্ছে যে আমি নিজে কনফিডেন্ট যে না আমি আসলেই ডেসক্রিপশন বুঝছি, আমি কনস্ট্যান্টও বুঝছি, এখন আমি একটু সলিউশনটা থিঙ্ক করা শুরু করবেন। করার পরে খাতা কলমে এটার কমপ্লেক্সিটি বের করবেন, যে আমি যে সলিউশনটা চিন্তা করছি এটা ছোট কোড লিখে ফেলাম। ছোট কোড মানে তো বোঝেন, যারা একদম মোটামুটি আপনাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো ছোট কোড রিলেটেড কথাবার্তা পাশেই বলে। তো ছোট কোড মানে হচ্ছে যে কোড পুরো না করে একটু খাতা কলমে আমি বোঝার মতো করে কোড লেখা, হ্যাঁ, কোড করে ওটা কমপ্লেক্সিটি বের করে ডিসিশন নেওয়া যে ওই কমপ্লেক্সিটি আমি অ্যাপ্রুভ কিনা, ওটা আমি আসলে যদি ওই কমপ্লেক্সিটি যদি আমি আমার কি 10⁻8 to 10⁻9 এর কাছাকাছি আসলে আমার টোটালটা আসতেছে কিনা, না হলে আমার আসলে থিঙ্ক করার জায়গা আছে, আমার কোড করে লাভ নাই। ঠিক আছে, তো এই অ্যাপ্রোচে আসলে আপনার সামনে আগাইতে হবে। এম আই রাইট? আপনারা কি বুঝতে পারছেন কিনা? কোনো কোশ্চেন থাকলে বলেন।
আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা, বুঝতে পারছেন? জি ভাই। এটা কি কেউ করেন আপনারা, নাকি এরকম করেন না? অথবা এমন কি কেউ আছেন, একটু অনেস্ট রিভিউ দেন তো, যে ভাই আমি এরকম করি না, আমি এই ভুল করতাম আগে, একটু বলতে পারবেন? শুরুর দিকে এরকম হতো, পরে আস্তে আস্তে করতে করতে মানে এখন একটু মানে করার আগে একটু থিঙ্কিং করার এবিলিটিটা গ্রো হয়েছে আর কি। নাইস নাইস। এটা কিন্তু আপনার আসলে যখন ইন্টারভিউতে যাবেন তখনও কাজে দিবে। তখন আপনি আসলে ইন্টারভিউয়ারের সাথে যখন কথা বলবেন তখন কিন্তু আপনার দেখা যাবে যে আপনি এইভাবে থিঙ্ক করতেছেন, তখন সে বুঝতে পারবে যে না, সে আসলে ওটা কাজ দিলে ঝাঁপাই পড়ে না, ঝাঁপাই পড়ে 2 দিন নষ্ট করে তো দেখা যাবে যে ভাই বলতেছে ভাই এই সমস্যা। কিন্তু একটা প্রবলেম সলভার আসলে ঝাঁপাই না পড়ে সে করে যে কয়েক ঘন্টা সময় নেয়, সময় থিঙ্ক করে যে আসলে এই সমস্যা হইতে পারে। তো 2 দিনের কষ্টটা আসলে পুরো বৃথা গেল তাইলে। তো তার থেকে যদি কয়েক ঘন্টা সময় নিয়ে একটু চিন্তা করতো তাহলে দেখা যেত যে কাজ আরো আগে ডেলিভারি দেওয়া যেত। সেম কিছু এখানেও কন্টেস্টের ক্ষেত্রেও যদি আপনি তাড়াহুড়া করে কোড করতে গিয়ে দেখা গেল যে আপনি আসলে প্রবলেম হিসেবে ঠিক মতো বোঝেন নাই, টেস্ট কেস মিলাতে পারেন নাই, অথবা টাইম কর্মসূচি হিসাব না করে আসলে আপনি টেস্ট কেস মানে কোড করতে বসে গেছেন, তাহলে আপনার হুদাই 30টা থেকে 40টা মিনিট নষ্ট হবে, কারো কারো ক্ষেত্রে 1 ঘন্টাও নষ্ট হয়ে যেতে পারে। পরে দেখলে যে হাই হাই আমার তো অনেক সময় চলে গেল, তখন আসলে এমনি একটা মানসিক প্রেশার শুরু হয়ে যায়, মানে তখন দেখবেন যে আসলে সব এলোমেলো হয়ে যায়। সো স্ট্রাকচার ওয়েতে প্রবলেম সলভ করা শুরু করে দেন, তখন দেখবেন যে আপনার আসলে এবিলিটিটাও বাড়বে, তখন বিভিন্ন অ্যালগোরিদম প্রয়োগ করারও ক্ষমতা বাড়বে। যেমন আজকে যে আপনাদের কমপ্লেক্সিটি জিনিসটা বুঝাইলাম আমি, টাইম কমপ্লেক্সিটিটা, তো এগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে চান তখন দেখবেন একটু কিছু কমানো লাগতে পারে, একটু বাড়াতে হতে পারে, বাড়ানো তো লাগে না, কমাতে হতে পারে। এই পয়েন্টগুলোর জন্য দেখবেন যে আপনার কোন অ্যালগোরিদমটা ইউজ করা লাগবে সেগুলো নিয়ে আসলে আপনার আস্তে আস্তে মাথা খোলা শুরু করে দিবে। তো এভাবে দেখবেন যে আসলে আপনার ইমপ্রুভমেন্ট হবে। বুঝতে পারছেন কিনা? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। অনেক সময় আমরা এই জিনিসটা অনেক সময় ফিল করি যে কোড টোড করে সাবমিট দিলাম 1, 10, 20 করে গিয়ে 21তম হিডেন টেস্ট কেসে গিয়ে রং আনসার খেয়েছে। সাবাস। এখন হিডেন কেসটা কিভাবে বের করবো, কেন আটকে, এবার কিভাবে সলভ করার ওয়েটা? এটা আসলে আপনার লজিক্যাল ভুল, আমি বারবার বলতেছিলাম না, লজিক্যাল ভুল হতে পারে, কিন্তু টিএলই যদি হয় সেটা হচ্ছে কি আপনি আগেই বুঝে ফেলতে পারবেন। কিন্তু লজিক্যাল যদি ভুল হয় তাহলে আসলে আপনার এখানে থিঙ্কিং এর ইস্যু আছে, আপনাকে আসলে একটু দেখতে হবে। আরেকটা হচ্ছে যে কি কি কর্নার কেস হতে পারে। হ্যাঁ, তো এটা একটা ভালো পয়েন্ট অ্যারাইজ করছেন। আমি আরেকটা আজকে একটা ট্রিক্স বুঝাই দিই। হ্যাঁ, এই ট্রিক্সটা যদি ফলো করেন দেখবেন যে কোড শেপ, কোড প্রসেসের অনেক প্রবলেম আপনার আসলে রং অ্যান্সার থেকে বাঁচতে পারবেন। দেখবেন যে আমরা আসলে কর্নার কেস অথবা হিডেন কেস অথবা এটা নিয়ে অনেক কনসার্ন থাকি। অনেক সময় চিন্তা করবেন যদি আমার ধরেন 1 থেকে 100 অথবা 1 থেকে n যে কনস্ট্যান্টটা আছে, ধরেন কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম, দেখবেন এই যে সামনের দিকে যে নাম্বারগুলো থাকে 1 থেকে 10, হ্যাঁ, দেখবেন যে শুরুর দিকের নাম্বারগুলোর জন্য কোনো রকম আর কোনো সমস্যা হচ্ছে কিনা, অথবা এগুলো কোনো কর্নার কেস হিসেবে দাঁড়া হতে পারতেছে কিনা, তবে লাস্টের যে n আসতেছে ওই সাইডের কোনো নাম্বার কি আমার কোনো হিডেন কেসের মধ্যে কোনো কর্নার কেস হতে পারে কিনা, ওরা কোনো এক্সেপশন কিনা, এই জন্য কোনো কেস হ্যান্ডেল করা লাগবে কিনা। তো দেখবেন যে এরকম ছোট ছোট বিগিনার সাইডের অথবা লাস্টের সাইডের কিছু কিছু নাম্বার থাকে, অনেক সময় দেখবেন যে এগুলোর জন্য আলাদা করে হ্যান্ডেল করা লাগতে পারে, যেটা আসলে আমরা ওভারঅল চিন্তা করি না। তো এই কাজটা যদি করেন দেখবেন যে আপনি অনেক সময় কোড শেপের অনেক কোড ফোর্সের অনেক প্রবলেম আসলে ইজিলি কর্নার কেস ধরতে পারবেন। বুঝতে পারছেন? যদি এটা আসলে আমি বলে দিলাম, এটা দেখবেন আপনার আস্তে আস্তে করতে করতে দেখবেন এটা ইনটিউশনটা গ্রো হবে, বাট আগে থেকে জানলে ভালো যে আপনি এখন থেকেই সিনসিয়ার থাকবেন আর কি। আর তার থেকে আসলে বড় আরো বেশি কিছু বলার নাই, এখানে আসলে আপনার আরো কিছু জানতে হবে, অথবা ম্যাথমেটিক্যাল একটু ইমপ্রুভ করা লাগতে পারে। এই তো মানে 1 থেকে মানে দেখা যায় কোড ফোর্সেস আসলে এরকম 20-22 পর্যন্ত রং অ্যান্সার হয় না কন্টেস্ট টাইমে। দেখা যায় যে রং অ্যান্সার যদি হয় তাহলে মানে সেকেন্ড অথবা থার্ড কেসের মধ্যে হয়ে যায়, কারণ আপনার কোড শেপে মানে কোড ফোর্সের কন্টেস্ট টাইমে আসলে 8-10টার বেশি টেস্ট কেস দেয় না, মানে হিডেন। বুঝতে পারছেন ভাই? নরমালি কি আপনার কোড ফোর্সেসে 100-এর উপরেও থাকে? কারণ দেখা যায় যে রানিং অন টেস্ট কেস 100, এটাও লেখা আপনি আছে। নরমাল যে এ বি গুলো থাকে এগুলো তুমি এত বেশি থাকে না কন্টেস্ট টাইমে। কন্টেস্ট টাইমে কথা বলতেছি, কন্টেস্টের বাইরে না। কন্টেস্টের বাইরে যখন হিডেন গুলো আনলক করে দেয় তখন হচ্ছে কি আসলে অনেক বেশি থাকে। হ্যাঁ, 40-50টা 100টা 200 150 200 300 থাকে, এটা অনেক দেখা যায়। বাট যেগুলো একটু বড় প্রবলেম থাকে, হার্ড প্রবলেম, সেখান থেকে যে অনেক বড় বড় টেস্ট কেস দেয় আর কি। টেস্ট কেস কটা দিচ্ছে না আছে এটা তো আপনার ম্যাটার করতেছে না। লজিক্যাল যদি ভুল হয়, সে যদি 1000 টেস্ট কেস লাখ টেস্ট কেস দেয়, এটা তো আপনার সমস্যা না, তাই না? হ্যাঁ নাহিদ ভাই বলেন। জি ভাইয়া, প্রবলেম দেখে কিভাবে বুঝবো যে ভাই এই টেকনিক অ্যাপ্লাই করা উচিত? হাই হাই, আপনি তো পুরা বড় কোশ্চেন করে ফেলছেন, এটা তো ছোট 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 অ্যান্সার নাই।
আর আপনাকে কোন টেকনিকে সলভ করবেন আমি তো অনেক কিছু জানাইলাম আপনাকে, যে ডেসক্রিপশন পড়লেন, ডেসক্রিপশন পড়ার পর কনস্ট্যান্ট দেখলেন। আরো যদি বলতে চান না ভাই, আসলে না 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 না, মানে আমি বলতে চাইছি ভাই, প্রবলেম তো আপনি একটা ইয়া বুঝাইতেছেন যে এইভাবে সলভ করতে হবে। আমি বলতেছি যে সিস্টেমটা কি ভাই, ধরেন অনেক সময় ম্যাথমেটিক্যাল দিয়ে দিছে, যে ম্যাথমেটিক্যাল প্রবলেম, যে ওই যে 800 থেকে 900 থেকে যে প্রবলেম গুলো আসে 446 এ, যে ম্যাথমেটিক্স দেওয়া শুধু ব্রুট ফোর্স ম্যাথমেটিক্স। বাট আমি তো ওই যে কি ম্যাথ করবো ভাই এটাই তো, আর কিভাবে ইমপ্লিমেন্টেশন করবো এটাই তো বুঝতে পারছি। ম্যাথমেটিক্যাল প্রবলেম তো আপনি বুঝতেছেন যে এটা আসলে কোনো টেকনিক নেই, এটাকে আপনার জানতে হবে, আস্তে আস্তে ইনটিউশন গুলো গ্রো করতে হবে, চিন্তাধারা বাড়াইতে হবে, তাই না? So, যদি ডিরেক্ট কোনো ম্যাথ আসে, মানে এই দেখেন একটু আগে আমাদের সিম্পল একটা ম্যাথ দেখালাম, সমান্তর ধারার n × n + 1/2। এই জিনিস যদি আমি না জানেন, এটা কি আপনার এমনি মাথায় আসবে বলেন? মানে এটা তো কোনো টেকনিক নেই, ঠিক তাই না? আছে। আর ভাইয়া যে আমি কোনটা বুঝবো যে এটা বাইনারি সার্চ করা উচিত, বা এটা ট্রি, বা এটা গ্রাফ, বা এটা ডিপি ইউজ করতে হবে, এটা কিভাবে বুঝবো? গ্রাফের প্রবলেম দেখলে বুঝবেন না? নোট টোট থাকবে, আপনার এজ দেওয়া থাকবে, ভার্টেক্স দেওয়া থাকবে, এটাকে আপনি বুঝবেন না? এটা তো গ্রাফ একটা অ্যালগরিদম। সো গ্রাফ অ্যালগরিদমের বেশিরভাগ 90 থেকে 95% প্রবলেম দেখলে বোঝা যায় এটা গ্রাফের প্রবলেম, ঠিক আছে? অনেক কিছু ভার্টিসেস থাকে, কিছু নোট থাকে, তাই না? এখন ডিপি কোনো অ্যালগরিদম না, ডিপি হচ্ছে একটা টেকনিক। হ্যাঁ, তো আরেকটা ধরনের প্রবলেম, এই যে কোশ্চেন করার কারণে আমার একটা মাথায় আসছে, তো আপনাদের এই প্রবলেম স্ট্র্যাটেজি এইভাবে সলভ করার জন্য শিখে দিই। আপনি যে বলেন যে এই জিনিসটা কখন ইউজ করবো না করবো, এটা কিন্তু আমি শুরু থেকেই অ্যান্সার গুলো দিয়ে যাচ্ছি। যে আমি যখন কমপ্লেক্সিটি পড়াচ্ছিলাম আপনাকে, যে একটা n স্কয়ার সলিউশন লিখছেন, লেখার পর দেখলেন যে এটা টাইম লিমিটে হয় না, ওটা কমানোর জন্য তখন আপনার থিঙ্ক করতে হবে। তো তখন দেখতে হবে যে এটা কি লগ এনে, একটা যদি লগ ইন করতে পারতাম তাহলে কম হইতো কিনা। তো লগ ইন কমপ্লেক্সিটি কারা কারা দেয়? বাইনারি সার্চ দেয়, সেগমেন্টই দেয়, অনেকেই দেয়। তো তখন দেখলেন যে আপনার যদি বাইনারি সার্চ দিয়ে এটা সলভ করা যাচ্ছে কিনা, যদি যায় তাহলে মনে করুন যে ঠিক আছে এখানে এটা প্রয়োগ করে দিই, বুঝছেন কিনা? বুঝছি। সো বাট সবার আগে উচিত কি, মানে যারা এখন অপটিমাইজেশন নিয়ে অনেক থিঙ্ক করতেছেন, আপনার উচিত অপটিমাইজেশন নিয়ে থিঙ্ক করা না। আপনার উচিত কি জানেন? আপনি যখন একটা প্রবলেম দেখবেন, একদম ব্রুট ফোর্স, একদম দরকার হলে একটা করা লুপ চালাইয়া, একদম টানা লুপ চালাইও কি সলভ করতে পারতেছেন কিনা দেখেন। দরকার হলে 10টা নেস্টেড লুপ চালান, তাও দেখেন যে এই ব্রুট ফোর্স সলিউশন দিয়ে সলভ করতে পারতেছেন কিনা। ব্রুট ফোর্স প্রবলেমটা যদি আপনি সলভ করতে পারেন, তাহলে ধরে নেন যে আপনার কন্টেস্ট টাইমে আপনার এই প্রবলেমটা সলভ করার মতো এবিলিটি আছে। যদি আপনি এটা কোনোভাবেই সলভ করতে না পারেন, ব্রুট ফোর্সও সলভ না করতে পারেন, তাহলে আপনার মনে হয় যে এখানে স্টেটমেন্টে ঝামেলা আছে, নাহলে আপনার আসলে থিঙ্কিং এ ঝামেলা আছে, অনেক কিছুতে ঝামেলা আছে। বাট যদি মনে করেন যে ব্রুট ফোর্সের সলিউশন হয়ে গেছে, তাহলে আপনি ধরে নেন যে আপনার হয়তো বা কোনো টপিকের ঝামেলা থাকতে পারে, বাট আপনি প্রবলেম সলভ করে ফেলছেন অলরেডি। কিন্তু সমস্যাটা আটকাচ্ছে কোথায়? কনস্ট্যান্ট এত বড় যে আপনার ব্রুট ফোর্সের কাজে লাগতেছে না। তখন আসলে আপনার হেল্প করবে কে? তখন আপনার হেল্প করবে এই টাইম কমপ্লেক্সিটির এই নাম্বারগুলো, বুঝতে পারছেন? তখন টাইম কমপ্লেক্সিটির এই যে আমরা শুরুতে নাম্বারগুলো দেখাইলাম, এই নাম্বারগুলো আপনাকে হেল্প করবে, এই যে নাম্বারগুলো হেল্প করবে, এবং আপনার এই যে এই n স্কয়ার n log n এগুলো কাজ করবে। এই যে ব্রুট ফোর্সটা যে করছেন, একটু চিন্তা করবেন তখন যে এই ব্রুট ফোর্সের এই জায়গাটাকে এসে আসলে কি আমি আসলে অন্য কিছুতে রিপ্লেস করতে পারতাম কিনা। এই যে এত বড় এই জিনিসটা সার্চ করতেছি, এই সার্চটা না করে যদি আমি এটা অ্যারেতে ম্যাপ করে ফেলতে পারতাম, একটা ম্যাপ ইউজ করতে পারতাম, অথবা অ্যারে ম্যাপ ইউজ করতে পারতাম, তাহলে দেখা যেত আমি এটা ওয়ানে বলে দিতে পারতাম, এটা আমার লুপ দিয়ে চালাতে হতে পারতো না, বুঝতে পারছেন? তো এই ব্রুট ফোর্স করাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। যদি ব্রুট ফোর্স সলিউশন নিয়ে আসতে পারেন, মনে করবেন যে আপনার প্রবলেম সলিউশন সলভ। এখন আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে অপটিমাইজ করা যায়। এই অপটিমাইজটা কেমনে করবেন, কতটুকু করবেন, মানে কিভাবে করা উচিত, এই জিনিসটা আপনাকে হেল্প করবে টাইম কমপ্লেক্সিটি এই নাম্বারগুলো, অথবা এই যে n স্কয়ার n log n এই নাম্বারগুলো, এটাকে আপনার হেল্প করবে কি হবে। এটা ব্রুট ফোর্সটা এক্সেড হচ্ছে না কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে কনস্ট্যান্ট এত বড় যে টাইম লিমিট এক্সেড হয়ে যাবে। তাহলে এই ছোট ছোট পোর্শনে ভাগ করবেন, এই পোর্শনটা যদি কমাইতাম তাহলে কি আসলে আমার টাইম কমতো কিনা। তো এটা যদি এইভাবে না করে ওইভাবে করতাম, ওই অ্যালগরিদমটা ইউজ করতাম, ওই জায়গাটা যদি আমি ডিপি দিয়ে সলভ করে ফেলতে পারতাম, তাহলে হয়ে যেত। পয়েন্টটা বুঝছেন কিনা? তো এই হচ্ছে কি অবস্থা। তো আপনার সবার আগে ব্রুট ফোর্স সলিউশন আনাটা হচ্ছে জরুরি যে কোনো প্রবলেমের ক্ষেত্রে, ঠিক আছে? বুঝতে পারছেন? ঠিক, জি ভাই। আচ্ছা, এই তো গেল প্রবলেম স্ট্র্যাটেজি। আমি আসলে অনেকগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আসলে প্রবলেমটা কিভাবে দেখা উচিত, কোন কোন জিনিসপত্রগুলো দেখা উচিত, তারপরে কিভাবে থিঙ্ক করা উচিত, তারপরে টেস্ট কেস গুলা কি জন্য জরুরি, এটা যদি ভিজুয়ালাইজেশন করতে পারেন, নিজে হাতে যদি বুঝতে পারেন যে আপনি ইনপুট থেকে আউটপুট বের করতে পারতেছেন টেস্ট কেসের গুলা, তাহলে বুঝতে পারবেন যে আপনার ডেসক্রিপশন আপনি আসলেই বুঝতে পারছেন। কনস্ট্যান্ট দেখে বুঝতে পারতেছেন যে আসলে আপনার কি পরিমাণ টাইম আপনি এফোর্ড করতে পারবেন, কি পরিমাণ কমপ্লেক্সিটি নিয়ে আপনার চিন্তা ভাবনা করা উচিত,
যখন আপনি কোড করা শুরু করা উচিত তার আগে আসলে ডিসিশন নেওয়া উচিত যে কোড যে করবো একটু একটু খাতা কলমে একটু কোডে শুরু করে লিখে দেখি যে আসলে এটা অবস্থাটা কি, এটা যদি আমি আধা ঘন্টা ধরে কোডটা লিখি আসলে কি হবে কিনা, এটা আসলে আগে থেকে অ্যাপ্রুভাল নিয়ে নেওয়া উচিত। তো এইভাবে যদি আগান, এবং লাস্টে যে পয়েন্টটা বললাম ব্রুট ফোর্স কোডটা আমি করতে পারতেছি কিনা, ব্রুট ফোর্স যদি একদম নাই পারেন, অপটিমাইজ সলিউশন যদি নাই আসে, ব্রুট ফোর্সটা করেন, করে আস্তে ধীরে ওটার মধ্যে আস্তে আস্তে সলভ করা শুরু করেন। আমরা যে সামনে আপনি ডিপি দেখবেন, সামনে আপনি দেখবেন যে সেগমেন্টরি, সামনে আপনি আরো অনেক ডাটা সেন্সর দেখবেন, ইচ এন্ড এভরি ওয়ান হচ্ছে ব্রুট ফোর্স সলিউশন। আমি যদি বলি যে ডিপি একটা ব্রুট ফোর্স সলিউশন, আপনারা অনেকেই বিশ্বাস করবেন না, বাট আমরা ওখানে কিছু অপটিমাইজেশন করি, দ্যাটস ওয়াই ওটা এফিশিয়েন্ট হয়ে যায়। কিন্তু এটা একদমই একটা রুট লেভেলের একটা ব্রুট ফোর্স, মানে ডিপি এত ইজি এবং ডিপি আপনার এত ব্রুট ফোর্স যে আপনি আসলে কল্পনা চিন্তা করতে পারবেন না। ছোট্ট একটা অপটিমাইজেশন করে দেখবেন এটা ডিপি হয়ে যাচ্ছে, নাহলে এটা ব্রুট ফোর্স সলিউশন। বুঝতে পারছেন? সো ব্রুট ফোর্স সলিউশনটা আনাটা খুবই জরুরি। আচ্ছা, আমি যে ব্রুট ফোর্স এত বারবার বলতেছি, এখানে কেউ কি আছেন ব্রুট ফোর্স মানে বুঝতেছেন না আমি কি নিয়ে কিসের কথা বলতেছি? এটা কি বুঝতেছেন? কাউসার ভাই বলছিল যে কোনো একটা জি প্রবলেম ভাই। শুরুতেই আমাদের একদম যে সলিউশনটা আসে এটাই হচ্ছিল। ধরেন 5টা লুপ চালালে আমার এই প্রবলেম সলভ হবে, 5টা লুপ চালাই দেন, আগে দেখেন যে আপনার ওইটা করলে হচ্ছে কিনা, দেন এটা হচ্ছে ব্রুট ফোর্স সলিউশন। দেন আপনি 5টা লুপ এফোর্ড করতে পারতেছেন কিনা, তার জন্য কোন কোন লুপটা আসলে অপটিমাইজ করলে ভালো হতো, এই জায়গাটা বাদ দিয়ে যদি অন্য জায়গাটা এই জায়গাটাতে অন্য অ্যালগরিদমটা রিপ্লেস করতাম তাহলে হইতো কিনা, এই জায়গাটা আপনি যখন আস্তে আস্তে অপটিমাইজেশন করে করে টাইম কমপ্লেক্সিটি যে লিমিটটা আছে এটার মধ্যে নিয়ে আসলেন, দেন আপনার প্রবলেম সলভ। বুঝতে পারছেন? তো এটার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যালগরিদম ইউজ করি, বিভিন্ন ধরনের ডিপি টেকনিক ইউজ করি, বিভিন্ন ধরনের ডাটা অ্যালগরিদম গুলো ইউজ করি, এটা আলাদা ব্যাপার। তখন আপনার ওইগুলা শিখতে তখন আসলে আগ্রহী হবে যে এই জিনিসটা শেখা উচিত, তাহলে এই জিনিসটা তুমি কোনো না করতে পারতাম। ঠিক আছে, আমি আসলে অনেকগুলো পয়েন্ট বলে ফেলছি। এখন হচ্ছে গিয়ে লাস্ট পয়েন্ট হচ্ছে যে প্রবলেম আপনি পড়লেন, ইনস্ট্রুমেন্ট পড়লেন, দেখলেন, মানে আপনি এখন আউটপুটও দেখলেন, সবকিছু চেষ্টা করলেন, সবকিছু করে কোড করে রং অ্যান্সার খাইলেন, মানে আপনার কোডটা অ্যাকসেপ্ট হয় নাই। এখন আপনার কি করা উচিত? বুঝতে পারছেন? এটা হয় না আপনাদের বেশিরভাগ, এখন তো যারা বিগিনার আছে তাদের এই সমস্যাটা বেশি হয় যে প্রবলেম সলভ করতে পারতেছি না, মাথায় একটু একটু চিন্তা আসতেছে, মানে হচ্ছে না, অথবা কোড করতেছি রং অ্যান্সার খাচ্ছে, তাহলে আমার কি করা উচিত? তাহলে কি কোড দেখা আর জন্য সলিউশন দেখা বলা উচিত, না কি করা উচিত, অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, তাহলে আমি নিজেকে কিভাবে ইমপ্রুভ করবো? আপনারটা বুঝছেন কিনা? এই সমস্যাটা কার কার হয়? শুধু একজনেরই হয়? নাইস। আচ্ছা, সো আমি তো বুঝতেছি না আপনার রেসপন্স করতেছেন না কেন, নাকি বোর হয়ে যাচ্ছেন? আচ্ছা, এখন সমস্যা হচ্ছে যে আমি পড়াটা পড়ছি, বুঝছি, পারতাছি না, তাহলে আমার যদি কেউ একজন বড় ভাই থাকতো, ছোট ভাই থাকতো, কেউ যদি আমাকে হেল্প করতো একটু, যে একটু যদি হিন্টস দিয়ে দিত, তাহলে মানে খুবই উপকার হইতো। তো এরকম সিচুয়েশনে কেউ পড়ছেন কখনো? ছোট একটা হিন্ট পাইলে হয়তো আমার সলিউশন হয়ে যেত। ভাই হিন্টস দিয়ে ইয়ে করার ট্রাই করি, পরে না পারলে আসলে সলিউশন বোঝার ট্রাই করি যাদের এক্সিস্টিং গুলা থেকে, তারপরে নিজে আর কি ইমপ্লিমেন্ট করি না দেখে। ইমপ্লিমেন্ট তো নিজেকে করতেই হবে, মাস্ট। এখানে যারা আছেন মাস্ট আপনাকে নিজেকে হাতে কোড করে সাবমিট করতেই হবে, সেটা আপনি আর মানে যেমনি করেন না কেন, না করা পর্যন্ত, নিজে হাতে কোড করে সাবমিট করে অ্যাকসেপ্ট না হওয়া পর্যন্ত বুঝবেন না যে আপনার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে নাকি হয় নাই। ঠিক আছে? ইমপ্লিমেন্ট বলতে আসলে মানে নিজে কোড দেখে হাতে কলমে করা আর কি, ওই জিনিসটা করি আর কি। করেন, সমস্যা নাই, বাট অ্যাকসেপ্ট হইতে হবে এবং ওখান থেকে লার্নিংটা নিতে হবে কি সমস্যার মধ্যে আমি পড়ছিলাম। আচ্ছা, এখন পয়েন্টটা হচ্ছে যে তাইলে আমার কি করা উচিত? আচ্ছা, আপনারা যারা একদম বিগিনার আছেন, একদম বিগিনার, তারা আসলে আমার মনে হয় এত সময় নষ্ট করা উচিত না। একটা প্রবলেমের পিছনে 40 মিনিট থেকে 1 ঘন্টার বেশি সময় দেওয়া উচিত না। হ্যাঁ, মানে আপনার এখন অনেক প্রবলেম সলভ করতে হবে এই সময় আসা। যারা একদম ধরেন পুরো লেভেলে চলে গেছে, তারা একটা প্রবলেম নিয়ে 2-3 দিন কাটা দিতে পারে, এটা সমস্যা না। কিন্তু আপনার এই সময় এসে আপনি যদি প্রতিদিন একটা প্রবলেমের পিছনে 40 থেকে 60 মিনিটের বেশি সময় দিতে চান, মনে হতে পারে আজ সময় দিলাম অনেক বড় প্রোগ্রামার হয়ে যাবে, জিনিস এমন না। এই সময় আসলে আপনার অনেক বেসিক নলেজ অথবা অনেক ছোট ছোট কনসেপ্টের আইডিয়া নাও থাকতে পারে, সেগুলো ক্লিয়ার করাটা খুবই জরুরি প্রবলেম সলভ করার থেকে। হ্যাঁ, তো আপনার আসলে অনেস্টলি আপনি আসলে 40 থেকে 50 মিনিট, 40 থেকে 60 মিনিট আসলে আপনার এফোর্ট করার মতো অবস্থায় আছেন আপনি বর্তমান, যারা বিগিনার অবস্থায় আছেন। সবার আগে হচ্ছে যে কিছুই পারতেছেন না কোড ফোর্সেসের প্রবলেমে, দেখবেন সবার সাইডে দেখবেন কন্টেস্ট ম্যাটেরিয়ালে একটা টিউটোরিয়াল নামে একটা অপশন আছে, প্রত্যেকটা প্রবলেমের মধ্যে গেলে দেখবেন পাই যাবেন। এই টিউটোরিয়ালে যখন চাপ দিলাম, হ্যাঁ, টিউটোরিয়ালে চাপ দিলেই দেখবেন যে ওই প্রবলেমটার একটা হিন্ট দেওয়া আছে, সলিউশন দেওয়া আছে, কোড দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। আপনার কাজ হচ্ছে সবার আগে কি করা, শুধু হিন্টসটা পড়া, আর কিচ্ছু পড়া না।
আপনি তো কোড টোড সবকিছু ট্রাই করলেন 40 মিনিট থেকে 1 ঘন্টা ধরে, কিন্তু পারলেন না। আপনার উচিত মাত্র হিন্টসটা দেখা। হিন্টস দেখলে দেখতে পারবেন যে একটা হিন্টস দিয়ে দিছে যে ইট, এটা একটা সামথিং একটা প্রবলেম, হিন্টস দিয়ে দিছে যে ইট অলওয়েজ পসিবল রিঅ্যারেঞ্জ ক্যান্ডিজ আনলেস ক্যান্ডিজ অফ ওয়ান স্পেসিফিক কালার অ্যাপিয়ার্স টু ওপেন। ঠিক আছে, আপনার হতে পারে যে এই হিন্টসটা দেখে আপনার আসলে প্রবলেমের সলিউশন মাথায় চলে আসছে। আপনার উচিত যে এখন আপনি নিজে হাতে কোড করে সাবমিট করা। মানে আমি কিন্তু স্টেপ বলতেছি, প্রতি স্টেপেই কিন্তু আপনার উচিত নিজে হাতে কোড করে সাবমিট করতে হবে, এটা কিন্তু মাস্ট। কেননা আমরা যদি দেখে বুঝি যে এটা পারবো, এই পারবোর কোনো মানে এক্সেপশন নাই, নিজের অ্যাকসেপ্ট না হওয়া পর্যন্ত। হ্যাঁ, তারপরেও যদি আপনার আসলে এখন হিন্ট দেখাও যদি মাথা না আসে, কি করব, এইভাবে 10 মিনিট কাটাইলেন, ঠিক আছে, আপনার কিন্তু 1 ঘন্টা 10 মিনিট শেষ। তারপর হচ্ছে সলিউশন দেখা। এই সলিউশনটাও কিন্তু আপনার ডেসক্রিপটিভ সলিউশন, এটা কিন্তু কোনো আপনার কোডের সলিউশন না। হ্যাঁ, আমরা সলিউশন বলতে কোড বুঝি। এই যে সলিউশনটা দেখে বোঝার চেষ্টা করেন যে আসলে কোর্সটা কি, করতে কি বলতেছে, এটা দেখে আমার মনে হয় যে আপনার এখন 90 থেকে 98% প্রবলেম সলভ হয়ে যাওয়া উচিত, মানে সলিউশনের ডিসিশন পড়ার পরে। তখন এটার পেছনে আরো ধরেন 10-15 মিনিট কাটাইলেন। তারপরেও যদি দেখেন যে না, আপনার হিন্টও হচ্ছে না, ডেসক্রিপটিভ সলিউশন দিয়েও হচ্ছে না, আপনার উচিত যে তারপর আসলে কোড দেখা। হ্যাঁ, কোড দেখা দেখতে পাবেন যে C++ কোড দেখতেছেন, কোড দেখে বুঝে যাচ্ছেন যে না, এটা এইভাবে করলে সলভ হয়ে যেত। কোড দেখার পর তার কিছু করার নাই, কোড দেখলে তো আপনি আসলে পারবেনই, তাই না? সো তাহলে আপনার একটা প্রবলেম যদি না পারেন, তাহলে সবার আগে হিন্টস দেখা উচিত এডিটোরিয়ালে। না হলে তার 10 মিনিট কাটাইলেন, তাও পারতেছেন না, তাহলে আসলে আপনার সলিউশন দেখা উচিত। এই সলিউশন মানে কোড না, এই সলিউশন মানে হচ্ছে ডেসক্রিপশন একটা সলিউশন। হ্যাঁ, সবার লাস্টও যদি না হয় তাহলে আসলে কোড দেখেন। ফাইনালি আপনার যে স্টেপেই আপনার সলিউশন মাথায় চলে আসুক না কেন, আপনাকে অবশ্যই কোড সাবমিট করতে হবে নিজের হাতে, ঠিক আছে? তাছাড়া কিন্তু আপনার হবে না। হ্যাঁ, সবার লাস্টে একটা নোটস দেখেছি, কপিং কোড টিচেস নাথিং, হ্যাঁ, স্ট্রাগলিং উইথ আন্ডারস্ট্যান্ডিং টিচেস এভরিথিং। বুঝতে পারছেন? এ হচ্ছে কি আপনার একটা প্রবলেমে যদি স্টাক হন নিজে নিজে, এই যে আপনি যে আপনার কাকে যদি মনে হতো যে একজন থাকতো যদি আমাকে সাপোর্ট দিত, এই সাপোর্টের দরকার পড়তেছে না। আপনার সাপোর্ট দেওয়ার জন্য এডিটোরিয়ালে আছে, আপনার সাপোর্ট দিতে অনেক কিছুই আছে। শুধু আপনাকে অনেস্ট থেকে নিজে নিজে চেষ্টা করতে হবে, দেখবেন যে আপনি অনেক কিছু লাইফে করতে পারবেন। কেননা সব সময় সবাইকে পাওয়া যায় না। এই হচ্ছে কি অবস্থা। তো এইভাবে আসলে টিউটোরিয়ালের একটা সদ্ব্যবহার করা যায়। নেক্সট স্টেপ কি? আচ্ছা, তো এইগুলো হচ্ছে প্রবলেম যদি না পারেন এইগুলো এভাবে করা। হ্যাঁ, সজীব ভাই কোশ্চেন করেন, আর যার কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করে থাকেন, করে নিচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। জি ভাইয়া, অনেক সময় এরকম হয় যে প্রবলেম বুঝছি, তারপর টেস্ট কেসও মিলাতে পারতেছি, মানে আমি নিজে করে বের করতে পারতেছি অ্যান্সার কি হবে, কিন্তু তারপর বোঝা যায় না, মানে কনফিউশন হয় যে আসলে কি ইউজ করব। অনেক সময় এরকম হয়। কি ইউজ করব বলতে, কি ইউজ করব বলতে হ্যাঁ, কোনটা ইউজ কোনটা? করতে, ভেক্টর নাকি মাল্টি সেট নাকি লিস্ট হ্যাঁ, টেস্ট, মানে কত কিছুই তো, কোনটা ইউজ করব এটা নিয়ে একটু কনফিউশন। তো আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার কি আপনি এখন দিতে পারবেন? এই কোশ্চেনের অ্যান্সার আমার মনে হয় যে এই ক্লাস তখন করালাম আমি, এই অ্যান্সারটা মনে হয় এখন আপনার দিতে পারা উচিত। পারবেন দিতে? আপনি অ্যান্সারটা দেন। কারণ আপনি দেখেন সাইদা আপু, আপনি কি প্রথম থেকে ছিলেন ক্লাসে? আমি আজকে মাঝখানে মানে একটু লেট করে জয়েন করছি। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যে টাইম ক্লোসিটি গুলো পড়াচ্ছিলাম মোটামুটি এগুলো ধরতে পারছিলেন? হ্যাঁ, আমাদের ব্যাচের যে ক্লাসগুলো করিয়েছেন এগুলোতে তো ছিলাম। আমি বেসিক ক্লাস বলতেছি না, আজকে যা পড়েছি না। আচ্ছা, আজকে আমি একটু লাস্টের দিকে জয়েন করেছি, লেট হয়ে গেছে হয়তো তো এই জন্য। আচ্ছা, সাইদা আপু কোশ্চেনটা করছে, আমি একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, কোশ্চেনটা কি করছে? কোশ্চেন উনি করছে যে উনি পলিফিকেশন বুঝছে, কনস্ট্যান্ট বুঝছে এবং কি করতে হবে বুঝছে, কিন্তু সমস্যা হচ্ছে যে উনি এখন বুঝতেছে না ভেক্টর ইউজ করবে নাকি সেট মাল্টি সেট ইউজ করবে নাকি কোনটা ইউজ করবে, কোনটা ইউজ করলে আসলে সুবিধা হবে ওনার। এটা হচ্ছে ওনার কোশ্চেন। আমি কি ঠিক বলছি সাইদা আপু? হ্যাঁ, এটা আবার এরকম হয় যে বুঝতে পারতেছি না আসলে কি ইউজ করব, মানে আচ্ছা, না টিউটোরিয়াল দেখার পরে এটা কি ঠিক আছে কিনা যে আপনার ভেক্টর ইউজ করলেও হবে, সেট ইউজ করলেও হবে, কিন্তু আপনি বুঝতেছেন না কোনটা ইউজ করব? এটা কি এরকম কোশ্চেন? কেন আপনি জানেন যে দুটা করলে আপনার সলিউশন হবে, কিন্তু অ্যাকসেপ্ট হবে কিনা আপনি এখনো ডিসিশন নিতে পারতেছেন না যে কোনটা ইউজ করলে ভালো হবে, তাই না? হ্যাঁ। সো এই কোশ্চেন অ্যানসারটা কেউ দিবেন কিনা বলেন? কেউ পারবেন দিতে আজকের ক্লাসটা যিনি প্রথম থেকে করছেন?
কি তাহিমা আপু, আই থিঙ্ক সো। আপনি বলতে পারবেন অ্যান্সারটা? না 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 ভাই, আমি বলতে পারবো না, সরি কিন্তু সরি। আমার নিজেরও কোশ্চেন আছে। আচ্ছা, আমার কোশ্চেন, ওনার কোশ্চেনটা কেউ অ্যান্সার দিতে পারবেন না? ভাইয়া যদি জানি যে দুইটাতেই হবে তাহলে যে কোনো একটাই করবো যেটা অ্যাকসেপ্ট হয়। আপনি কিন্তু আমার কোশ্চেন অ্যান্সার ঠিক মতো দেন নাই। আচ্ছা, ইশরার তাহসিন আপু, আপনি কি বলতে পারবেন অ্যান্সারটা? হ্যাঁ, আমি যদি জানি যে দুইটাই মানে আমার হচ্ছে দুইটা ইউজ করতে পারবো, তাইলে দেখবো যে কোনটা এটা বেশি কেমনে জানবেন? অপটিমাইজ। এটা কেমনে জানবেন? উনি তো বলছে যে হচ্ছে উনি জানে যে আমি মানে উনি সলিউশনটা জানে, কিন্তু আমার মনে হয় যে ওনার কোশ্চেনটা হচ্ছে উনি জানে না যে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। আমার না মনে না হয় না, ওনার ওনার কোশ্চেনটা কোশ্চেনটা হচ্ছে যে ভেক্টরও ইউজ করতে পারবে, সেটও ইউজ করতে পারবে, কিন্তু কোনটা ইউজ করবে উনি বুঝতেছে না। কোড করাবো যদি এটা এখন কোনো সমস্যা করে, ওনার কোশ্চেনটা হচ্ছে এটা। উনি ইমপ্লিমেন্ট তাইলে করতে আমি পারে, দেখবো তাই যে না স্যার? দুইটার মধ্যে কোনটা বেশি অপটিমাইজ সেটা ইউজ করব, তাইলে আমার হচ্ছে কোডটা অ্যাকসেপ্ট হওয়ার পসিবিলিটি বাড়বে। আপনি ক্লাস কি শুরু থেকে করছেন? ভাই আমি বলবো হ্যাঁ বলেন। টাইম কমপ্লেক্সিটিটা হিসাব করবো। তো আমার আসলে উচিত যে এখন আমি ভেক্টরও পারি, সেটও পারি। আমি এখন হিসাব করব ভেক্টর দিয়ে করলে কি আমার কত কমপ্লেক্সিটি আসবে, সেট দিয়ে করলে কত কমপ্লেক্সিটি আসবে। যদি দেখি যে দুইটা দিয়েই পসিবল, তাহলে যে কোনো একটা করলেই হচ্ছে। যদি দেখি যে ভেক্টর দিয়ে সলভ করতে পারলে আসলে কম আসতো, সেট দিয়ে করলে বেশি আসতো, তাহলে আমি ভেক্টর দিয়ে করব। সো এটাই তো অ্যান্সার, তাই না? জি ভাই। মানে জীবন তো ইজি, লাইফ তো ইজি, এত কঠিন অপটিমাইজেশনের চিন্তা ভাবনা নাই জীবনে। জীবন চিন্তা ভাবনা হচ্ছে যে আমি যেটা পারি এটা দিয়ে করি, যদি না হয় তাহলে এটাকে আরো অপটিমাইজ করার চেষ্টা করব। কিন্তু শুরুতেই যদি অপটিমাইজেশনের চিন্তা মাথায় আনেন তাহলে কিন্তু ধরা খাবেন। ঈশ্বর আপু, বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পারছি। সো এই থিঙ্কিংটা কমাইতে হবে। আমি আসলে শুরু থেকে এটাই বারবার আপনাদের সাথে ডিবেট করে যাচ্ছি, কখনোই অপটিমাইজেশন নিয়ে চিন্তা করবেন না। সবসময় চিন্তা করবেন ব্রুট ফোর্স নিয়ে চিন্তা করবেন। ডাইরেক্ট আমি ভেক্টর পারি, সেট পারি, যেটাই পারি না কেন যেটা দিয়ে সলভ করি, করার পর যদি দেখি যে না, আমি তো বলতেছি যে কোড তো আপনি সাবমিট করবেন না, কোড করার আগে ডিসিশন নিতে হবে যে আপনার এই কোড টিএলই হবে নাকি হবে না। এই এই এবিলিটি আপনার নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু আপনার কখনো মানে ইমপ্রুভমেন্ট হবে না ভাই। সাইদা আপু, আমি যদিও জানি না আপনার কোশ্চেনের অ্যান্সারটা ঠিক মতো দিতে পারছি কিনা, যদি আপনার আরো কোনো কোশ্চেন থাকে বলেন, আমি অ্যান্সার দিচ্ছি। সাইদা আপু, না ভাইয়া, এটাই ছিল। আচ্ছা আমার কোশ্চেনের অ্যান্সারটা কি বুঝছেন কিনা? আমার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে যে আমি আজকে শুরু থেকে এটাই বোঝাচ্ছিলাম সবাইকে যে আমরা আসলে অপটিমাইজেশন নিয়ে চিন্তা না করে আমাদের উচিত হচ্ছে যে আহ, আমরা যেটা পারি এটা কোড করার পরে এটা অ্যানালাইসিস করা যে আমার যে টাইম লিমিট এক্সিড হবে নাকি হবে না। এটা জন্য আমি কিছু সেশনে শুরুর দিকে বুঝেছিলাম যে কি রেঞ্জ রাখা উচিত, কি পরিমাণ অবস্থা রাখা উচিত, তাহলে বুঝতে পারবো যে এটা টিএলই হবে নাকি হবে না। এটা কোড করার আগে বোঝা যায়। হ্যাঁ, তাহলে আমি ডিসিশন নিতে পারবো যে এখন ভেক্টরের কমপ্লেক্সিটি কত। তো ভেক্টরের দেখা যাচ্ছে যে ওভারঅল হাইয়েস্ট কমপ্লেক্সিটি হচ্ছে যে ওয়ার্স্ট কেসে হচ্ছে ও অফ এন, কিন্তু সেটের কমপ্লেক্সিটি হচ্ছে যে প্রতি অ্যাক্সেসই হচ্ছে লগ এন। সো ওভারঅল কমপ্লেক্সিটি এন লগ এন হয়ে যায়, তাই না? সো দেখা যায় এখন আপনি ডিসিশন নিতে পারবেন যে আমার কি এন এফোর্ড করতে পারবো কিনা, নাকি এন লগ এন এফোর্ড করতে পারবো, যেকোনো একটা করলেই হয়। তো তখনই আপনি ডিসিশন নিতে পারতেছেন ভেক্টর করা ভালো হবে নাকি সেট করা ভালো হবে। বুঝতে পারছেন সাইদা আপু? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো আমি যে প্রবলেম স্টেজে দেখাইলাম এইভাবে যদি সলভ করেন, ইনশাল্লাহ আপনারা প্রবলেমের সলিউশন করার টাইম কমে যাবে, অনেক তাড়াতাড়ি সলভ করতে পারবেন এবং ডিসিশনহীনতায় ভুগবেন না। নিজে নিজে অনেক কিছু ডিসিশন নেওয়ার এবিলিটি এখন থেকে বাড়বে। এবং যদি প্রবলেম আটকে যান, তার জন্য তো বললাম টিউটোরিয়াল সাপোর্টটা কিভাবে নেবেন। টিউটোরিয়াল সাপোর্টটা, হ্যাঁ, এখানে টিউটোরিয়াল থাকে প্রত্যেকটা কোর্সের প্রবলেমে, অ্যাড করারও থাকে, কোর্সেও মনে হয় থাকে। সো সব জায়গায় থাকার কথা। তো এই হেল্পটা নিয়ে আসলে আপনার আস্তে আস্তে করতে পারবেন এবং টিউটোরিয়াল দেখেও আসলে আপনার এই যে হিন্টস কেমনে দেখবেন, সলিউশন নিয়ে কেমনে দেখবেন, কোড কেমনে দেখবেন, এগুলো নিয়ে বললাম আর কি। লাস্ট সাইজটা হচ্ছে যে পোস্ট কন্টেস্ট গ্রোথ। আপনি কন্টেস্ট করলেন, প্রবলেম সলভ টলভ করে ফেলছেন, ধরেন এখন আপনার গ্রোথ করা যায় কিভাবে। গ্রোথ হইতে পারে যে ধরেন বিগিনার অবস্থায় সমস্যাটা বেশি কি হয় যে একজন প্রো পোলাপানের সাথে আপনার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে আপনি ধরেন সহজভাবে চিন্তা করেন, আপনার কোডের স্ট্রাকচার তেমন একটা ঠিক নাই, আপনার হয়তো আপনি অনেক কিছু জানেন না। আপনার আরো ইস্যু হইতে পারে যে
অন্য কোনো ইফিশিয়েন্ট সলিউশন আছে কিনা এটা কেমনে জানবো? হ্যাঁ, আপনার উচিত যে টপ কিছু পারফর্মার আছে যারা ধরেন অনেক সুন্দর করে কোড করে, অনেক ভালো এফিশিয়েন্ট কোড করে, বাংলাদেশে এরকম আপনি টপ পারফর্মার র্যাঙ্ক লিস্টে খুঁজে পাবেন। তো তাদের আসলে কন্টেস্টে কোড দেখা, আপনি যে সলিউশনটা করছেন ওই সলিউশনটাই ধরেন এ বি সি করলেন, এবিসি তারা কে কিভাবে করছে একটু কোড গুলা খুঁজে খুঁজে একটু দেখা তারা কিভাবে করছে। দেখবেন যে তারা দেখবেন অন্য কোনো একটা অ্যাপ্রোচ ইউজ করছে, অন্য একটা ধরেন এসটিএল ইউজ করছে। দেখবেন যে আপনি অনেক বড় কোড করছেন 1 ঘন্টা ধরে ধরে, সেই ধরেন দেখবেন যে 10 লাইনের একটা কোড করে ফেলছে, কেমন ইফিশিয়েন্টলি কেমন যেন করে ফেলছে, ওর একটু বোঝা। তাহলে দেখবেন যে আপনি অনেক ধরনের টিপস এন্ড ট্রিক্স রেগুলার বেসিসে শিখতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে টপ কন্টেস্টে টপ পারফর্মার মধ্যে সলিউশন দেখাটাও একটা বলা যায় ক্রেডিট, অথবা আপনার নিজের ইমপ্রুভমেন্টের জন্য এটা জরুরি। সে কেমনে করছে, সে একটা ভেক্টর ইউজ করছে, কেমনে ইউজ করছে, এই লাইনটা কেমনে লিখছে, এই অ্যারে লিস্টার সে কেমনে মেনটেন করছে, এই বাইনারি সার্চটা সে কেমনে মাথায় আসলো, এই জিনিসগুলো আসলে আপনার ওই কোডগুলো দেখে দেখে আসলে আপনার পোস্ট কন্টেস্ট এইগুলা আইডিয়া নিতে হবে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে নোট টিপস এন্ড ট্রিক্স ক্লেভার ইনফরমেশন পারফরম্যান্স। আর কথা হচ্ছে যে আপনাকে যে এই পুরো কোর্স ধরেন যারা ব্যাচ 8 এ আছেন অথবা ব্যাচ 7 এ আছেন, আইসিপিসি ব্যাচে যারা আছেন এবং সিপিবি তে যারা আছেন, তাদের ধরেন আপনার পুরো কোর্স ধরে অনেক কিছু শেখানো হয়। কিন্তু এই যে বিভিন্ন আমি তো এটাকে শিখাইলাম যে আপনার আসলে এই যে টাইম কমপ্লেক্সিটির মাথায় জিনিসপত্র যদি মাথায় থাকে, তারপর যদি আপনি ক্লেভার হন, কিছু বিট ম্যানিপুলেশন ফর্মুলা যদি আগে থেকে জানেন, অথবা ডাইরেক্ট এর বিভিন্ন কম্বো যদি ইউজ করতে পারেন, ঠিক আছে, সো দেখবেন যে আপনি খুব এফিশিয়েন্টলি খুব কুইকলি অনেক কিছু সলভ করে ফেলতে পারতেছেন। ঠিক আছে, আরটা হচ্ছে যে এই যে মাঝে মাঝে যে লার্নিং গুলো লেক করলেন, মাঝে মাঝে নতুন একটা জিনিস শিখে ফেলছেন আজকে, খুব ভালো জিনিস, আপনার আস্তে আস্তে কি উচিত এটা আসলে নোট করা উচিত। হ্যাঁ, নিজের মতো করে একটা পার্সোনাল নোট করা উচিত। বলতে পারেন এটা কি খাতা কলমে করবো? আমার মনে হচ্ছে আপনার গুগল ডক্সে করেন, তাহলে আপনার যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন, সব সময় সব জায়গায় এডিট করতে পারবেন। খাতা কলম করলে তো সবসময় সাথে থাকবে না, তাই না? গুগল ডক্স দেখলে দেখা যাবে যে আপনার মোবাইলেও থাকতেছে, আপনি পিসিতেও অ্যাক্সেস করতে পারতেছেন সবসময়। ঠিক আছে, তো এই তো লাস্টে লিখলাম যে দ্য রিয়েল লার্নিং হ্যাপেন্স আফটার কন্টেস্ট। কন্টেস্ট টাইমে যে প্রবলেম গুলো পারবেন, তার মানে হচ্ছে যে আপনার জ্ঞানের মধ্যে আছে, নলেজের মধ্যে আছে, সেই জন্য আপনি আসলে ওই দুইটা প্রবলেম পারছেন। যে প্রবলেমটা পারেন নাই, ধরেন আপনি এ পারছেন, বি পারছেন, সি পারেন নাই, তার মানে হচ্ছে কন্টেস্ট টাইমের পরে আপনার সি প্রবলেমটা পারেন না, তার মানে হচ্ছে আপনার কোনো না কোনো জায়গায় ঘাটতি আছে। ওই ঘাটতিটা আপনি কেমনে সলভ করবেন, এই যে এখন শিখাই দিচ্ছি না, একটা প্রবলেম কিভাবে সলভ করবেন, টিউটোরিয়াল দেখবেন কেমনে, হিন্ট দেখবেন কেমনে, এইভাবে আসলে আপনার উচিত যে প্রবলেমটা ইমিডিয়েট পারেন না, ইমিডিয়েট বলতে বলছি এ পারছেন বি পারেন নাই, সেটা কন্টেস্ট টাইমের পরে এইভাবে সলভ করবেন। তাহলে দেখবেন যে আপনার আসলে এবিলিটি আস্তে আস্তে বাড়বে। দেখবেন এ পারেন বি পারেন না, আমি যে পয়েন্টটা বলছি কন্টেস্ট টাইমে এ পারার পর যদি বি না পারেন, বিটা সলভ করবেন মাস্ট, তাহলে দেখবেন যে 10টা কন্টেস্ট পরে আপনার বি পারার সম্ভাবনা আস্তে আস্তে বেড়ে যাবে। যে এ বি পারেন সি পারেন না, তার কারণ হচ্ছে যে সিটা আপনার আস্তে আস্তে আমি যেভাবে বললাম স্ট্র্যাটেজি নিয়ে সলভ করতে হবে প্রতি কন্টেস্ট শেষে। তো যেই কন্টেস্ট টাইমের পরে যে প্রবলেমটা পারবেন না, ইমিডিয়েট ওই প্রবলেমটা সলভ করে ফেলবেন কন্টেস্ট টাইমের পরে, আগামী ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে। এবং কন্টেস্ট টাইমের পরে আরেকজনের কোড দেখা বুঝতে হবে, কোড শিখা বুঝতে হবে আরেকজনের, ওখান থেকে দেখবেন আপনি অনেক ধরনের টিপস পাবেন, ট্রিক্স পাবেন, এবং আরেকজনের কোড পড়ারও একটা এবিলিটি মধ্যে পড়ে, তো আপনার অনেক ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ, তো এই তো পোস্ট কন্টেস্ট কিভাবে গ্রোথ করবেন, এই তো এখানে আসলে আরো অনেক ট্রিক্স আছে এবং অনেক কিছু আছে, আমি হয়তো আস্তে আস্তে আপনাদের অনেক কিছু জানাবো, বাট এগুলো হচ্ছে যারা একদম বিগিনার আছে তাদের এগুলো ফলো করতেই হবে মাস্ট। আজকে আমি আপনাদের প্রবলেম টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস থেকে শুরু করা প্রবলেম কিভাবে সলভ করা উচিত, কিভাবে দেখা উচিত, এগুলো সবকিছু জানালাম। আপনাদের উচিত হচ্ছে এখন এগুলো নিয়ে আসলে খেলা শুরু করা এবং ভালো মতো এগুলোতে এফিশিয়েন্টলি চিন্তা করা, প্রতি কন্টেস্টের প্রতি প্রবলেমে এগুলো আসলে প্র্যাকটিস করা, করতে করতে স্ট্র্যাটেজি গুলোতে আপনি একদিনই ইউজ করবেন না, আস্তে আস্তে করে করে এবিলিটিটা বাড়াইতে হবে। দেখবেন যে আস্তে আস্তে আপনার আস্তে আস্তে প্রবলেম সলভ করার টাইমও কমে আসবে, আপনি আস্তে আস্তে অনেক প্রো হওয়া শুরু করবেন আর কি। বাট এইভাবে যদি স্ট্র্যাটেজি না প্রবলেম সলভ করে একদম ঢালাও প্রবলেম সলভ শুরু করে দেন, প্রবলেম দেখলাম কোড করা শুরু করে দেই, আধা ঘন্টা পর মনে হলো না একটা কর্নার কেস তো মিস করে ফেলছি, আধা ঘন্টা পর মনে সাবমিট করে দেওয়ার পর দেখলে যে না টিএলই চলে আসছে, এখন কি করবো, হাই হাই এখন তো আমার আবার চিন্তা করতে হবে। তো এগুলো না করে আমি যেভাবে শিখাই দিলাম মোটামুটি এভাবে চিন্তা করেন, ইনশাল্লাহ আপনার ভালো কিছু করতে পারবেন। বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? ক্লাস শেষ যদিও। ভাইয়া হ্যাঁ, কোড ফোর্সেসে এই রেটিং ওয়াইজ মানে টপিকস এর কোন গাইডলাইন্স আছে কিনা, যদিও বিষয়টা স্টিক না, যদি একটা আইডিয়াও যদি দেওয়া যায় যে 800-900 লেভেলে টপিক ওয়াইজ পাওয়াটা কঠিন আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, কোড কোর্সে অনেকটাই হচ্ছে যে টপিক 12-13 সাথে এই টপিক, 16-17 সাথে এই টপিক, যদিও স্টিক না, বাট
একটা আইডিয়া যদি পাওয়া যায় আর কি। না আমি যতদূর দেখছি আর কি, এভাবে টপিক আইডিয়াটা করা কঠিন। অথবা আপনাকে আমি যদি প্রবলেম সলভ করি অ্যারে দিয়ে অথবা এটা দিয়ে, অনেকদিন পরে হয়তো যদি কন্টেস্ট সেট করতে যেতে বুঝতে পারবো যে না অ্যারে দিয়ে এই প্রবলেম সলভ করছেন, তাহলে এটা নিয়ে আসি, ওটা হয়তো বাইনারি প্রবলেম এটা নিয়ে আসি, তখন হয়তো এটা কিছু করা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম আপনি কোড ফোর্সেস হয়তো সলভ করাটা কঠিন, বুঝতে পারছেন? আর ওটা হচ্ছে রেটিং এর যে ইস্যুটা, যদি 1200-1400 রেটিং এর প্রবলেম, সমস্যা হচ্ছে যে ধরেন আপনি ডিপি পারেন, এই বেসিক প্রবলেমটা পারেন, কিন্তু এটা হচ্ছে যে বিগিনারদের জন্য 1400 রেটিং, কিন্তু আপনি ধরেন বিগিনার অবস্থায় পায়রা গেছেন, তো 1200-1400 রেটিং দেওয়া আসলে কখনো আপনার মেন্টাল অবস্থাকে জাজ করতে পারবেন না, বুঝতে পারছেন? এবং আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে 800 রেটিং এর প্রবলেমে অনেক ধরেন দেওয়া থাকে, যেমন এটা কত রেটিং এর প্রবলেম, কিন্তু রেটিং দেয় নাই, অনেক কিছু বুট ফোর্স লিখেছে, গেম লিখে রাখছে, গ্রিডি লিখে রাখছে, ইমপ্লিমেন্টেশন, ম্যাথ, সর্টিং, কত কিছু লিখে রাখছে। হতে পারে যে দেখেন আমি যদি এটা সলিউশন দেখি, দেখবেন যে এটা খুবই ছোট একটা প্রবলেম, এই দেখছেন কিছু ছোট একটা লুপ চালাই করে ফেলছে, দেখছেন? এই জন্য আপনি কখনো ডিফাইন করতে পারবেন না এই প্রবলেম ট্যাগ দিয়ে হোক কিছু দিয়ে হোক আর কি, বুঝতে পারছেন? এই হচ্ছে গিয়ে কেস। দেন কারো কোনো কোশ্চেন? কন্টেস্টে টপ র্যাঙ্ক পার্টিসিপেন্টদের যে সলিউশন দেখে কিভাবে কোড ফোর্সেসে? কোড ফোর্সে দেখে কি হবে, আপনি স্ট্যান্ডিং এ যদি যান তো বাংলাদেশি ধরেন কিছু ভাই ব্রাদার ঠিক করে রাখলেন, অথবা টপ পারফরমার ঠিক করে রাখলেন যারা প্রতিদিন কন্টেস্ট করে, এই স্ট্যান্ডিং এ দিয়ে তাদের কিছু ফ্রেন্ড জোন করে রাখবেন, তাহলে স্ট্যান্ডিং এ দেখবেন আপনি যখন স্ট্যান্ডিং এ যাবেন তখন ফ্রেন্ডের স্ট্যান্ডিং দেখলে বুঝতে পারবেন যে কে কি প্রবলেম, কোনটা প্রবলেম সলভ করছে আর কি। আপনি এভাবে সলভ করতে পারেন না? না ভাই, ওইটা বলছি না যে ওরা ওই কোডটার সলিউশন কি করছে, আপনি যে বলছিলেন না যে কিভাবে করছে ওইটা দেখতে, ওইটা দেখবো কিভাবে আর কি, মানে আপনি তো এ আর বি ধরেন প্রবলেম সলভ করছেন কোড ফোর্সেসে, ঠিক আছে? বি ধরেন অনেক কষ্টে অনেক হাবিজাবি করে সলভ করছেন, তো আপনি ধরেন ওই টপ পারফরমারদের কন্টেস্টের শেষে ওই সলিউশনটা আপনি দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন যে সে কত ইফিসিয়েন্টলি কত কুইকলি করে ফেলছে, যে এটা আপনার করতে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট লাগে গেছে, সেখানে সে 20 মিনিটে কেমন সলভ করে ফেলছে, কি কি ইউজ করছে, কিভাবে সে কোড এত ছোট করে ফেলতে পারলো। পয়েন্টটা বুঝছেন কিনা? জি ভাই, আমি ওইটাই বলছি যে ওইটা খুঁজে পাচ্ছি না আমি, যে কোথা থেকে দেখে, মানে কিভাবে যায় ওই পর্যন্ত। মানে আপনি আরেকজনের সলিউশন দেখতে পাচ্ছেন না, এটা বলতেছেন? জি জি। হ্যাঁ হ্যাঁ, আপনি কোন ব্যাচের? ব্যাচ 8 এর। আচ্ছা সমস্যা নাই, এটা আপনি কাউসার ভাই অথবা তাইব ব্যাচের যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনার দেখাই দিবে। হ্যাঁ, বাট এটা খুবই ইজি, আপনি যে কোনো একটা কন্টেস্টে গেলে স্ট্যান্ডিং এ গেলে কোডের উপর চাপ দিলেই আপনার কোডের সলিউশন দেখা দিবে। তো ভাই আচ্ছা, আপনি ঠিক যে আছে, যে যেখানে আছেন এখানে একটু দেখা দিলে ভালো হতো। আমি দেখাই দেব। এই যে আমি ধরেন এই যে স্ট্যাটাসে চাপ দিলাম, আসবে, লগ ইন করতে হবে। মানে এই যে আমি স্ট্যান্ডিং এ গেলাম, স্ট্যান্ডিং এ যাওয়ার পরে ধরেন একটা প্রবলেম ডাবল ক্লিক করলাম, এই যে প্রবলেমের সলিউশন চলে আসছে। আপনি কি এটাই জানতে চাচ্ছিলেন? জি ভাই, এটাই বুঝতেছিলাম না যে এইখান থেকে কেমনে মানে প্রবলেমটা সলিউশনটা খুঁজে পাচ্ছিলাম না। এখানে ফ্রেন্ডস স্ট্যান্ডিং আছে, এই যে ফ্রেন্ডস এর এইগুলো ফ্রেন্ডস, আপনি অনেকজনকে ফ্রেন্ড বানায় রাখলেন, তো ফ্রেন্ড যখন আসবে তখন দেখবেন যে চাপ দিলে ওর ফ্রেন্ডের সলিউশনটা চলে আসতেছে, চাপ দিলে আপনার ওর সলিউশনটাও এখন চলে আসতেছে। তো যে এতদিন আপনি কন্টেস্ট করতেছেন না কোড ফোর্সেসে, তো জি ব্যাচের ভাই, অনেকদিন মানে অন্যের কোড কখনো দেখা হয়নি এইভাবে। আই হ্যাঁ। এটা আর&ডি করেন, একটু সময় দেন, মানে এটা সিম্পল জিনিস, এতদিনও জানেন না তাহলে তো আপনি অনেক পিছিয়ে আছেন। সমস্যা নাই, আমি যদি আপনাকে তিরস্কারও করি আপনি এটা মাইন্ড করার কিছু নাই, আপনি এটাকে শক্তি হিসেবে নেন যে না এখন আমি আবার দেখাই দিব যে না আমি আরো ভালো করতে পারি। হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া আমাদের কি নাম্বার থিওরি কোনো ক্লাস হবে? নাম্বার থিওরি? লাস্ট অনেকগুলো প্রবলেম অনেক হয়েছে, নাম্বার থিওরি নিয়ে অনেক প্রবলেম পাচ্ছি। আপনার শিডিউল কি আপনার ব্যাচের শিডিউল দেখছেন? দেখিয়েন ক্লাস তো, যদি জানি স্ট্রিং এরপর এসটি দেখিয়েন তো ওখানে নাম্বার থিওরি আছে কিনা, সমস্যা নেই। যদি না থাকে আমাকে জানাবেন, সমস্যা নাই। আর কোনো কোশ্চেন আছে কিনা? আছে ক্লাসের উপরে বলেন, আমরা তাহলে শেষের দিকে যাই, আস্তে আস্তে অনেক সময় হয়ে গেছে।